হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের টক উইথ সুমিতের 8th এপিসোড, এবং আপনারা জানেন যে টক উইথ সুমিতে আমরা রেগুলারলি প্রোগ্রামারদের ক্যারিয়ার রিলেটেড এবং প্রোগ্রামারদের হেল্পফুল বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করি, এবং আমাদের সাথে বিভিন্ন এপিসোডে বিভিন্ন মানুষ আসেন এবং বিভিন্ন গেস্ট আসেন এবং আসলে গেস্ট এসে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন এবং কিছু অ্যাডভাইস দিয়ে আমাদেরকে হেল্প করেন। তো আজকে এরকমই একজন গেস্ট আমাদের সাথে আছেন এবং তার নাম হচ্ছে সজল আহমেদ। আপনারা অলরেডি আমাদের ইভেন্টের প্রমোশনের সময় দেখেছেন। তো অনেকেই তাকে আসলে চেনেও। তো সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, মানে একদম বিশাল একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এয়ার এশিয়াতে ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে আছে। তো আপনারা অলরেডি জানেন যে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং বর্তমান সময়ে খুবই মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার পাথে একটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং আমি মনে করি অ্যাজ এ মানে বেসড অন মাই এক্সপিরিয়েন্স, মানে অনেকেই আসলে এইটার ক্যারিয়ার সম্পর্কে, এইটার ক্যারিয়ার অপরচুনিটিস সম্পর্কে ক্লিয়ার ধারণা এখনো রাখে না। এটা যে কত বড় একটা ক্যারিয়ার মানে অপরচুনিটি হতে পারে, এবং এই জায়গাটাতে যে আসলে কি পরিমাণ জব আছে সেটা সম্পর্কে আমাদের অনেকেরই আইডিয়া নাই। তো আজকে আমরা এরকমই একজন প্র্যাকটিক্যাল মানুষের কাছে কিছু প্র্যাকটিক্যাল কথা শুনে নিব এবং জানবো যে উনি আসলে কিভাবে আজকে এই অবস্থায় গেছেন, এবং আমাদেরকে উনি তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। তো আমি অ্যাড করে নিচ্ছি সজলকে। হ্যালো সজল। হ্যালো ভাইয়া। এই তো ভাইয়া, কেমন আছো? এই তো চলতেছে। আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভাইয়া ফর জয়নিং, বিকজ আমরা জানি যে তুমি আসলে খুবই ডেভঅপস ইঞ্জিনিয়ার। সো কখন তোমার কল পড়ে যাবে আমরা জানি না। সো আমি জানি যে সবসময় তোমাদের আসলে সবসময় একটা মানে একটা ইয়ের মধ্যে থাকতে হয়, যে মানে সবসময় সিস্টেম আপ অ্যান্ড রানিং করে রাখার মতো এই ভয়াবহ দায়িত্বটা, গুরু দায়িত্বটা তোমাদের হাতে থাকে। সো আই ক্যান ফিল দ্য মানে কি বলবো, দ্য ওয়েট অফ দ্যাট জব আর কি। বাট আজকে আমাদের মধ্যে যারা আসলে আজকে শুনছে আমাদের ইয়েটা, সেখানে তুমি জানো যে অলরেডি লার্ন উইথ সুমিত প্ল্যাটফর্মে মানে বিভিন্ন ধরনের লার্নার আছে। একেবারে বিগিনার আছে, হয়তো ইন্টারমিডিয়েট স্টেজে অনেকে আছে, হয়তো সিনিয়র অনেকেও আছেন যারা আসলে হয়তো আমাদেরকে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করেন। সো মানে মোটামুটি একটা কি বলবো, মিক্সড একটা কমিউনিটি। তো সবাই কিন্তু আসলে এই ডেভঅপস ইঞ্জিনিয়ারিং এই ব্যাপারটা, মানে আমাদের বাংলাদেশে যদি আমি বলি, বেসড অন মাই এক্সপিরিয়েন্স, আমাদের দেশে এখন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। বাট আমি যদি আজ থেকে 4-5 বছর আগের কথাও বলি, তাহলে সেই ক্ষেত্রে স্টার্ট আপ ইকোসিস্টেম ছিল না, বা টেক স্টার্ট আপ বলতে মানে এরকম একটা হাইপ ছিল না। সো তখন আমরা একটা ট্র্যাডিশনাল সফটওয়্যার ইকোসিস্টেমে ছিলাম আর কি। হ্যাঁ, এবং সেখানে আমরা মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে এক বাক্যে যেটা বুঝতাম সেটা হচ্ছে কোডার, মানে শুধুমাত্র কোড মানে করবে আর কিছু, মানে এটাই তাদের কাজ আর কি। সো এই ধারণাটা কিন্তু কর্পোরেটে যদি তুমি যাও, কর্পোরেটেও আসলে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করতে গেলে তারাও কিন্তু একই মনে করে যে এরা শুধু টাইপ করে। সো এখন কিন্তু আস্তে আস্তে ধারণাটা চেঞ্জ হচ্ছে। সো সেইখানে আমি মনে করি যে আমি দেখেছি যে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং এই জায়গাটা, মানে একটা সিস্টেমের হেলথ চেকিং থেকে শুরু করে সিস্টেমটাকে অ্যাকচুয়ালি ডেপ্লয়মেন্ট করা এবং সেটাকে ধরে রাখা, মানে স্বাধীনতার মানে অর্জনের থেকে রক্ষা করা কঠিন, ওই থিওরিতে যদি যাই, তাহলে তোমরা আসলে রক্ষা করছো সিস্টেমটা, বা কন্টিনিউয়াস আপগ্রেডেশন বা এই জিনিসটা। সো তুমি আমাকে জাস্ট এখান দিয়ে শুরু করো যে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর থেকে আলাদা কোনো পার্ট, এটা কি তুমি বিলিভ করো, বা এই ব্যাপারে তোমার ধারণাটা সবার আগে বলবা, এবং সেটার একটা এক্সপ্লেনেশন আর কি আমরা চাচ্ছি। আচ্ছা, প্রথম যে একটা মানে একটা আমাদের এটা এই পুরা বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা গ্রো করতেছে যে ডেভঅপস ইঞ্জিনিয়ারিং আলাদা একটা ওয়ার্ড, মানে ব্যাপারটা আসলে আলাদা একটা ওয়ার্ড না, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। যেমন আমি ইয়ারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার স্পেশালিটি ডেভঅপস ইঞ্জিনিয়ারিং। এটার কারণটা হচ্ছে যে আসলে আমি একটা সিম্পলি বলি যে ভাইয়ার রিঅ্যাক্টের কোর্স আমরা সবাই দেখি, আপনার নোট জেএস এর কোর্স আমরা সবাই দেখি। এখন এটা আমাকে কেন, মানে আমার কি কাজে লাগে এটা আমি বলি। আমাদের যখন রিঅ্যাক্টে অ্যাপ্লিকেশনটা বিল্ড হয়, তিনটা ডিফারেন্ট স্টেজ থাকে। লাইক আমার স্টেজিং এনভায়রনমেন্ট থাকে, আমার প্রোডাকশন এনভায়রনমেন্ট থাকে, আর হচ্ছে ডেভ এনভায়রনমেন্ট থাকে। এখন কোন স্টেজে আমাকে ব্যাকএন্ডের কোন ইউআরএলটা পুশ করতে হবে এটা কিন্তু আমার বুঝতে হবে, রাইট? আমি .env এর ভিতরে ফাইলটাকে দিব, নাকি হচ্ছে আমি যাতে আমার ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার যে এক্সিউজ কলগুলো করতেছে বা ফেচ এপিআই কলগুলো করতেছে, সেটা তো ও যে করবে তারা করার আগে আমাকে কিন্তু ওইভাবে করে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলো পুশ করে দিতে হবে। সো আমি যদি রিঅ্যাক্টের আরও না জানি বা রিঅ্যাক্ট সম্পর্কে আমার যদি কোনো আইডিয়াই না থাকে, তাহলে আমি রিঅ্যাক্টের ডকার কন্টেনার লিখতে পারবো না। ফার্স্ট পয়েন্ট এটা। আমি এটাকে এনভায়রনমেন্ট পুশ করতে পারবো না। আমি এনভায়রনমেন্ট পুশ না করলে ওটাকে আমি যে ক্লাউডে কীভাবে চালাবো, সিআইসিডি কীভাবে করবো, সিআইসিডি মিনস কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট, আমার ক্লাস্টারে যেটা চলবে
কিভাবে চলবে, এটার এটা সম্পর্কে কোনো আইডিয়া থাকবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে বড় বড় যখন আসলে অ্যাপ্লিকেশনগুলো হয়, সাপোজ রিয়াক্ট নেটিভ বা রিয়াক্টের যে অ্যাপ্লিকেশনগুলো, এগুলো কিন্তু প্রচন্ড লাইব্রেরি ইউজ করার পর প্রচন্ড হেভি হয়ে যায়। সো এক্স্যাক্টলি। এই অ্যাপ্লিকেশনগুলো একটা বিল্ড করার পড়তে দেখা যায় যে 20 থেকে 25 মিনিট টাইম লাগে। তার মানে কিন্তু আমরা যদি সেখানে রিডাক্স ইউজ হয় তাহলে তো কথাই নেই। হ্যাঁ, হতে পারে, মানে ডিপেন্ডস কোন অ্যাপ্লিকেশন সে বানাচ্ছে আর কি। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি ব্যাপারটা চিন্তা করেন যে এটা কিন্তু একটা এটা বিগ প্রবলেম, কারণ আপনার ডেভেলপার আপনার ডেভে টেস্ট করতে তার একটা ইটারেশন দিতে 20 মিনিট টাইম লাগতেছে। তো এখানে কিন্তু কাজ আছে, মানে ডেভঅপস ইঞ্জিনিয়ার যেটা হচ্ছে, আসলে ডেভঅপস ইঞ্জিনিয়ার প্রথম যে ব্যাপারটা, হি ইজ এ রিয়েলি গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফার্স্ট পয়েন্ট এটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কেউ যদি প্রোগ্রামিং না পারে, সে যদি বলে যে আমি সিস্টেম ইঞ্জিনিয়ারিং থেকে ডেভঅপসে আসছি, ইটস টোটালি রং। মানে সে আসলে ডেভঅপসে কোনো হেল্প করতে পারবে না। কেন পারবেন, আমি পয়েন্টগুলো মেক করে ফেলছি। আপনি দুইটা নোড জেসে দুইটা মাইক্রোসার্ভিস কমিউনিকেশন করাবেন, কিভাবে করাবেন? আপনাকে তো আসলে এনভায়রনমেন্ট পুশ করতে জানতে হবে। তারপরে আরো ব্যাপার আছে আসলে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেটা করে সেটা হচ্ছে একটা স্কোপে কাজ করে, একটা মাইক্রোসার্ভিসের একটা টিম একটা মাইক্রোসার্ভিস নিয়ে কাজ করতেছে, রাইট? ও ওই লজিকটা সম্পর্কে খুবই ওয়েল অ্যাওয়ার্ড। আর আমাদের যে স্কোপটা সেটা হচ্ছে যে পুরাটা আসলে 100টা মাইক্রোসার্ভিস আছে বা 150 মাইক্রোসার্ভিস আছে আমাদের ইয়ারের সাথে, হিউজ, মানে ওদের ইনফ্রাস্ট্রাকচার অনেক মাইক্রোসার্ভিস আছে। সো কোন মাইক্রোসার্ভিস কার সাথে কথা বলতেছে, আমাকে এখানে কোন সিকিউরিটি সিস্টেমগুলো এনেবল করতে হবে কিনা, ক্লাস্টারে কতটুকু সিপিইউ দিতে হবে, এভরিথিং হচ্ছে এই পাশ থেকে আমরা ডিসাইড করি। এখন আরো তো এর সাথে আরো অনেক কিছুই আছে। আর আমাদেরকে আইএসি লিখতে হয়। আইএসি মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোড। আমরা গুগল ক্লাউড বা যে কোনো সার্ভারে যে কি করি, আমরা ক্লিক ক্লিক করে করে ডিপ্লয় করি। ইটস বড় বড় অর্গানাইজেশন এত কিছু করার টাইম নেই, কারণ এত বড় ইনফ্রাস্ট্রাকচার, ডেভঅপস ইঞ্জিনিয়ার 5 জন, সবাই যদি ক্লিক ক্লিক করে করতে যায়, মানে ক্লিক ক্লিক বলতে আমরা হচ্ছে যে ফেসবুক যখন বাটন ক্লিক করে ইউজ করি, এডব্লিউএস বা গুগল ক্লাউডও বাটন ক্লিক করে ইউজ করা যায়, বাট উই ডোন্ট ডু দ্যাট ইন প্রোডাকশন বা যে কোনো এনভায়রনমেন্ট আমরা এটা করি না। না করার কারণ হচ্ছে যে আসলে টাইম এট স্কেল বলে একটা ব্যাপার থাকে, যে আসলে এক্স্যাক্টলি। আমার যে টাইমের মধ্যে আমাকে কাজগুলো করতে হবে, আমি যদি ক্লিক করে করি তাহলে এটা অনন্তকাল লেগে যাবে। সো আমরা ওটার জন্য কোড লিখে রাখি, টেরাফর্ম লিখি, অ্যানসিবল স্ক্রিপ্ট লিখি। সো এইটা রং কনসেপ্ট। যদি কোনো মানে ডেভঅপস ইঞ্জিনিয়ার কেউ যদি হইতে চায়, তাকে ফার্স্টেই খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে হবে। এটা মাস্ট, এটা মাস্ট। যেমন আমি নিজেও যখন কোর্স নেই, আমি নিজেও যখন ক্লাসে পড়াই, এই নোট জেস মানে ডকার কন্টেনার বানানোর সময় আমি বলি যে সুমিত ভাই নোট জেসের কোর্সটা দেখে আসেন, বিকজ আমি ওই স্কোপে তো পড়াইতে পারতেছি না। সো এটা হচ্ছে আসলে ভাইয়া, এটা মাস্ট, এটা ছাড়া হয় না, এটা ইম্পসিবল। এক্স্যাক্টলি। সো ভাইয়া, ওইটাই আমি বলছিলাম যে মিসকনসেপশন, মানে আমার এই টক উইথ সুমিত যে সিরিজটা চলছে, সেখানে আমি বিভিন্ন এপিসোডে এরকম বিভিন্ন মিসকনসেপশন ক্লিয়ার করার চেষ্টা করি। মানে যারা তোমরা যেমন, মানে তুমি যেমন একজন প্র্যাকটিক্যাল মানুষ, আমি আমি এই কথাটা বললে কিন্তু কেউ বিশ্বাস করতো না। হ্যাঁ, অর্ধেক মানুষ মনে করতো যে এই লোকটা বেশি কথা বলছে। বাট যখন একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার সে তার স্কিলটা শেয়ার করলো এবং বললো যে আসলে এক্সপিরিয়েন্সটা কি, মানে সজল যেটা বললো যে সেটা আমি মনে করি একজন ভালো ডেভঅপস ইঞ্জিনিয়ারের এক্সাম্পল সে দিল। একজন ভালো ডেভঅপস ইঞ্জিনিয়ারের কি হওয়া উচিত। বাট যদি কেউ বলে যে না, জোড়াতালি দিয়ে কিছু করা, ভাই জোড়াতালি দিয়ে তো একজন প্রোগ্রামারও হতে পারে, জোড়াতালি দিয়ে একজন ওয়েব ডেভেলপারও হতে পারে। বাট আমরা কিন্তু কথা বলি ভালো একটা কিছু করার, যেন ভালো একটা জায়গায় একটা সিস্টেম নিয়ে কাজ করা যায়। যেমন আজকে আমি যদি একে জোড়াতালি মারতাম, তাহলে নিশ্চয়ই সজল আজকে এয়ার এশিয়াতে থাকতো না। ঠিক আছে, তো ওইটাই হচ্ছে কথা আর কি, যে আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই আর কি। আমি জোড়াতালি দিলে আমি হয়তো অল্প দূর যেতে পারবো, বাট টপে যেতে পারবো না আর কি, এটাই হচ্ছে কথা। তো ভাই, খুবই পারফেক্টলি তুমি একদম এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করেছো। তো এবার তুমি যে কথাটা আমাকে বলছিলা, যে মানে আমাদেরকে বলছিলা যে স্ক্রিপ্টিং করতে হয় তোমাদেরকে, লাইক আমরা যখন মানে ইউআইতে আমরা কিন্তু অনেক ড্র্যাগ এন্ড ড্রপ করে অনেক কিছু করতে পারি। সেটা আমি যদি একটা হোস্টিং প্রোভাইডারের কথা বলি, যেমন আমার একটা সিম্পল স্ট্যাটিক ওয়েবসাইট আছে, এভাবে চিন্তা করলে তো হবে না। বড় একটা সিস্টেমে তো প্রচুর মাইক্রো সার্ভিস থাকবে, তো সেগুলোকে ডেপ্লয়মেন্টের জন্য আমাদেরকে স্ক্রিপ্ট লিখতে হবে, কারণ ওই স্ক্রিপ্টগুলো শেয়ারও করার প্রয়োজন হতে পারে। লাইক আমার পুরো ইনফ্রাস্ট্রাকচার ধসে গেছে, নাও আই নিড টু শিফট সামওয়্যার এলস। সো তখন কি আমি বসে বসে আবার ইউআই ইভেন্টগুলো রিপিট করবো? তা তো সম্ভব না। সো দ্যাটস ওয়াই এই নিড টু রিড। তো এই যে স্ক্রিপ্টিং গুলো তোমরা করো, সেইগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দাও, যে এগুলোর মানে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা এটার প্যাটার্ন বা এগুলো কি 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 ওয়েতে তোমরা লেখো, কি কি ফলো করা উচিত, এই সম্পর্কে যদি তুমি একটু তোমার আইডিয়াটা দিতে, যে এটা তুমি কবে থেকে শুরু করলা, এবং একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে ধরো তার মোটামুটি সফটওয়্যার ধারণাটা তার হয়ে গেছে, সে এখন ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করবে, তার আসলে কোন জায়গাটা থেকে এই ব্যাপারগুলো শেখা শুরু করা উচিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ফার্স্টে স্ক্রিপ্টিং এ যাওয়া যাবে না। মানে স্ক্রিপ্টিং হচ্ছে ব্যাপারটা যদি আমি বলি, প্রথমে যে জিনিসটা সেটা জানা দরকার, সেটা হচ্ছে যে মাইক্রো সার্ভিসের একটা বিশাল একটা এরিয়া থেকে হচ্ছে নেটওয়ার্কিং। একটা মাইক্রো সার্ভিস এরকম হতে পারে আপনার সিঙ্গাপুরে চলতেছে, একটা রিজিয়নে চলতেছে। সিঙ্গাপুর বলতে আমি ডেটা সেন্টারের কথা বলতেছি। সো ওটা সিঙ্গাপুরে 3টা অ্যাভেলেবিলিটি জোন থাকে। মানে সাপোজ আমি বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বাংলাদেশ হচ্ছে একটা আমার হচ্ছে রিজিয়ন,
আমার যশোরে একটা ডেটা সেন্টার আছে, আমার চিটং একটা ডেটা সেন্টার আছে, আমার দুইটা অ্যাভেলেবিলিটি জোন। সো আমার এমন হতে পারে আমার দুইটা অ্যাভেলেবিলিটি জোনে দুইটা মাইক্রো সার্ভিস আছে, রাইট? তার ডিফারেন্ট নেটওয়ার্কে বা অনেকভাবে ডিজাইন করতে পারি। সো এই ট্রাফিকটা আমি যখন একটা মাইক্রো সার্ভিসকে একটা মাইক্রো সার্ভিসে কল দিব, ট্রাফিকটা কিভাবে যাবে, ডেটা পাথ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। এইটার জন্য যেটা দরকার, নেটওয়ার্কিং নিয়ে একটা ভাস্ট নলেজ। ফার্স্ট নেটওয়ার্কিং নিয়ে কেন নলেজ দরকার, যেমন আমার লেয়ার 2 কি, লেয়ার 2 ট্রাফিক কোনটা, লেয়ার 3 ট্রাফিক কোনটা, ন্যাটিং কি, এগুলো আমরা মানে আন্ডারগ্রেড লেভেলে সবাই শিখে আসি। বাট আমি যেটা বলতেছি যে আসলে যে একদম কোর থেকে বোঝা যে আমার এইগুলো জিনিসগুলো কিভাবে কাজ করছে, লিনাক্সের নেটওয়ার্কিং জিনিসগুলো কি কি আছে, যে আমার লিনাক্সের নেটওয়ার্ক নেম স্পেস থাকে, আইপি টেবিল থাকে, এগুলো হচ্ছে লিনাক্সের একদম কোর ফিচার। তারপর হচ্ছে আমার ইন্টারফেস কি, কোথা দিয়ে প্যাকেট বেরোচ্ছে, রাউটার কি, সুইচ কি, এই সব টপিক নিয়ে যখন একটা মানে একটা আমি বলবো যে একদম কোর টপিকগুলো খুব ভালো আইডিয়া দিতে হবে এই নেটওয়ার্কিং টপিকগুলো। দেন যেটা আসতেছে সেটা হচ্ছে ক্লাউড। কারণ আমার এখন ডেভঅপসের যে ব্যাপারটা, আসলে ডেভঅপস আসলে তো কোনো, ফার্স্ট কথা ডেভঅপস কিন্তু আসলে কোনো রোল না, এটা আসলে একটা রোল হয়ে গেছে। ওই জাভা স্ক্রিপ্টকে যেন মানুষ জাভা মনে করে, ঠিক আছে, ডেভঅপসটা ওরকম হয়ে গেছে। আসলে এটা নাম হচ্ছে এসআরই বলে, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আসলে কিরকম যে অর্গানাইজেশনের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা একটা স্কোপে কাজ করে, ছোট্ট একটা স্কোপে কাজ করে। ছোট বলে ভুল হবে, তাদের স্কোপটা অনেক বড়, এটা আবার মানে মিস জাস্ট করা হয়ে যাবে। তাদের স্কোপটা অনেক বড়, আমাদের স্কোপটা আলাদা, মানে পুরো কনটেক্সটটাই আলাদা। সো তাদের কনটেক্সট হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটা কিভাবে সলিড হয়, ওই অ্যাপ্লিকেশনে কোন ডিজাইন প্যাটার্ন ইউজ করলে জিনিসটা বেস্ট প্র্যাকটিস ফলো করে কাজ করলে কাজ করবে, সেটা ইনশিওর করা। আর আমাদের যে কাজটা এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে যে মানে ওগুলোকে ক্লাউডে নিয়ে যাওয়া। এখন ক্লাউডে নিতে হলে আপনারা আসলে জানতে তো হবে যে ওই অ্যাপ্লিকেশন ইঞ্জিনের সাথে কথা বলতে হবে, এই মাইক্রো সার্ভিসটা কার সাথে কথা বলবে, রাইট? তারপরে এই মাইক্রো সার্ভিসটা কোথায় আছে, ঠিক আছে? সো এই সব কিছু মিলে দেন যেটা আসতেছে যে এডব্লিউএস বা গুগল ক্লাউড সম্পর্কে একটা থরো আইডিয়া নেওয়া, কিভাবে কাজ করে এডব্লিউএস এর। এবং সবাই আসলে এডব্লিউএস গুগল ক্লাউডকে এমন পরিমাণে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আসলে এডব্লিউএস আর গুগল ক্লাউড কিন্তু কিছুই না। আমাদের বাসায় যে রাউটার আমরা ইউজ করতেছি না, যে রাউটার দিয়ে আমি এখন আমার ইন্টারনেট ট্রাফিক যাচ্ছে, এডব্লিউএস এর বা গুগল ক্লাউডের সিস্টেমটা ঠিক সেরকম, একদম ঠিক সিমিলার। আমি যদি চিন্তা করি আমার বাসাটা, আমার ডাটা সেন্টার, আমার রাউটার দিয়ে ট্রাফিক ঢুকতেছে, ঠিক একদম সিমিলার। বাট কথা হচ্ছে যে আমরা আমাদের কারেন্ট যে সিচুয়েশন, আমরা ওই দিকেও ফোকাস করি না। মানে ফোকাস পয়েন্ট হচ্ছে ফার্স্টে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অবভিয়াসলি মাইক্রো সার্ভিস বানানো শেখা, রেস্টিপিএস শেখা, এইচটিপিএস এর মধ্যে পার্থক্য শেখা, কিছু ফ্রন্ট এন্ড অবভিয়াসলি শেখা। দেন যেটা হচ্ছে এই যে নেটওয়ার্কিং নিয়ে থরো আইডিয়া নেওয়া, ক্লাউড নিয়ে আইডিয়া নেওয়া। ক্লাউডে এই যে আমি কাজগুলোর কথা বললাম, এগুলো ম্যানুয়ালি করা, নট ফাস্টে স্ক্রিপ্টিং। কারণ কি, আমরা ইউজ করছে এর সাথে ইউজ করি টেরাফর্ম, আমি বিভিন্ন অর্গানাইজেশনে আরো অনেক যেগুলো ইউজ করছি, যেমন ক্লাউড ফর্মেশন ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে যে আরো বিভিন্ন টুলস আছে এগুলো ইউজ করা হয়েছে। সো এটা আসলে কি, এটা আসলে আমি অলরেডি জানি যে ভিপিসি কিভাবে ক্রিয়েট করতে হয়। ভিপিসি মিন্স ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, আমি অলরেডি জানি। এটা নেটওয়ার্কিং আইডিয়া কেমন হবে অলরেডি আমার এগুলো মুখস্থ, আমি অলরেডি করতে করতে আমার একটা অবস্থা হয়েছে যে আমি জানি এটা, লাইক আমি যে কোনো মুহূর্তে করতে পারবো। এখন আমার এই জিনিসটা বারবার করতে গেলে আমার যে টাইমটা লাগতেছে, সেই টাইমটা আমার কমাইতে হবে। দ্যাট ইজ দ্য পার্ট অফ ইনফ্রাস্ট্রাকচার অটোমেশন। তখন আমরা কি করি, ইনফ্রাস্ট্রাকচার অটোমেশনের কোড লিখি, অর্থাৎ টেরাফর্ম দিয়ে যেটা করি, আমরা কোডটা লিখে আচ্ছা ঠিক আছে আমার ভিপিসি হবে, ভিপিসি নেটওয়ার্কটা এরকম হবে, আমার একটা ক্লাউড নেট লাগবে, আমার একটা সাবনেট লাগবে, আমার 5টা ভিএম লাগবে, এগুলো আমরা লিখে দিই। ওইটা আমরা যখন পুশ করি গিটহাবে, তখন আমাদের একটা অটোমেটিক পাইপলাইন থাকে, সেই পাইপলাইন অটোমেটিক ইনফ্রাস্ট্রাকচারটাকে চেঞ্জ করে। এবার একটা সুন্দর নাম আছে, ইমিউটেবল ইনফ্রাস্ট্রাকচার। আমি কোড করব, কোড অনুসারে ইনফ্রাস্ট্রাকচারটা চেঞ্জ হবে। সো দ্যাট ইজ দ্য ম্যাজিক্যাল পার্ট অফ ইট। এটা আবার ঝামেলাও আছে। কোন একটা ধরেন জুনিয়র ইঞ্জিনিয়ার আসলো, জয়েন করলো, জয়েন করার পরে যদি কোনো ভুল কমিট করে কোনো একটা কিছু করে, বুঝতেছেন কি হবে, যে প্রোডাকশন the whole infrastructure will be destroyed. রাইট। কারণ এটা লুজলি কাপল থাকছে না, এটা আর কি টাইটলি কাপল থাকছে আর কি, এটা প্রবলেম। সো তুমি হ্যাঁ হ্যাঁ বলো ভাই, প্লিজ বলো। আমি যখন জয়েন করছি আমি ভুল করতাম, এর সাথে আমি ভুল করতাম, আমার মেন্টর যারা ছিল তারা আমাকে দেখায় দিত। কারণ আসলে কমপ্লিকেটেড ইনফ্রাস্ট্রাকচারে গেলে, বাট আমি আসলে মানে একটা কথা বলি, আমি বাংলাদেশের এর সাথে বাংলাদেশে অনেক ভালো কিছু মানুষজন আছে, তারা ওখানে অনেক বেশি কন্ট্রিবিউট করতেছে। সো ওনারাও খুব হেল্প করছে আমি যখন জয়েন করার পরে। সো আসলে মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। আসলে বাংলাদেশের আমরা কমিউনিটি হিসেবে যদি বলি, এইসব মানুষগুলো সবাইকে হেল্প করতেছে বলে আসলে আমাদের কমিউনিটি অনেক গ্রো করতেছে। ইন্টারন্যাশনাল কমিউনিটিতে আমাদের একটা অবস্থান তৈরি হচ্ছে এই মানুষগুলোর কারণে। সো আসলে আপনিও যেরকম একটা জিনিস নিয়ে কাজ করতেছেন, সো এটা আসলে আমাদের জন্য অনেক বেশি, আমি মনে করি যে একটা এই জিনিসটা আরো বেশি হওয়া উচিত সবাই মিলে। কারণ আমাদের ইন্টারন্যাশনাল প্রেজেন্স অনেক কম, মানে আমাদের ট্যালেন্ট কম না, ইন্টারন্যাশনাল প্রেজেন্স কম, দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে।
ভাই আমি মনে হয় মানে অনেক কিছু বলে ফেলছি, বাট আই থিঙ্ক না না না, আমি তুমি পুরো কমপ্লিট একটা পাতই বলেছো আর কি, এবং মানে খুব সুন্দর করে বলেছো আর কি, তো এই জন্য থ্যাঙ্কস। মানে আমি আসলে এক্সপেক্ট করিনি যে তুমি এত সুন্দর করে আসলে মানে পুরো একদম ডিটেলে চলে যাবা, কারণ আসলে আমার কোশ্চেন যা করব তার অনেক কিছুর অ্যান্সার আসলে দিয়ে ফেলেছো। বাট আমি ভাই তাহলে একটু এবার টেকনিক্যাল ব্যাপারগুলো থেকে একটু অ্যাবস্ট্রাক্ট কথাগুলোতে আসি, যে যারা আসলে একদম বিগিনার তাদের জন্য আর কি। তো দেখা যাচ্ছে তুমি যেটা বললা যে এটা একদম ক্লিয়ারলি স্টেটেড যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা পার্টই আমরা বলতে পারি, মানে একটা একটা পাথওয়ে আমরা বলতে পারি হচ্ছে ডেভঅপস। এখন সেটাকে ইনফ্যাক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেমন ওয়েব ডেভেলপমেন্টকেও আমি মনে করি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা পাথওয়ে। হ্যাঁ, যদি আমি বলি যে সিস্টেম ডিজাইন বলি, বা আমি যদি এমবেডেড সিস্টেম বলি, হ্যাঁ যে কোনো, এইগুলো সবই এক একটা বিভিন্ন পাথ। সো অনেকটা যদি এইভাবে বলি যে ডাক্তাররা আসলে ইন জেনারেল এমবিবিএস ডিগ্রি নেয়, এমবিবিএস এটা সবাই বোঝে কারণ ডাক্তারদের এই অ্যাক্টিভিটিস গুলো সবাই খুব পরিচিত, এই কারণে আমি এক্সাম্পল দিই যে এমবিবিএস করলো, এমবিবিএস করার পরে বিভিন্ন স্পেশালিস্ট হয়, কেউ চাইল্ড স্পেশালিস্ট হয়, কেউ এটা হয়। সো এই ব্যাপারগুলো হচ্ছে আমার মনে হয় এইভাবে ডেসক্রাইব করলে মেবি সবাই বুঝবে। তো সেটাই আমি বলার চেষ্টা করলাম। কিন্তু তুমি যেটা বললা তাতে বোঝা যাচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি কারোর ব্যাকগ্রাউন্ড না হয়, সেই ক্ষেত্রে বা এরকম কোনো এক্সাম্পল কি তুমি দেখেছো কিনা, বা তুমি নিজে কি মনে করো যে এটা কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ছেলে কি এই পজিশনে আসতে পারে কিনা? মানে ব্যাপারটা হচ্ছে আসলে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পজিশন বলতে এখানে আমি একটু কনফিউশন ক্লিয়ার করি। এটা হচ্ছে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই পড়েও প্রশ্নটা ভাই আমার নাই, প্রশ্নটা আর কি হ্যাঁ 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 পাবলিকের আর কি। বুঝতে পারছি। মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েও কিন্তু কেউ মানে ডেভঅপস হচ্ছে। আমি বলছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে বোঝাচ্ছি যে মানে প্রপার নলেজ থাকা যে এক্স্যাক্টলি। অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার কিভাবে কাজ করে। যেমন আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ বলি যে বাইরে থেকে ট্রাফিক থেকে মানে বাইরে ট্রাফিকে যখন প্যাকেটটা ঢোকার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্যাটার্ন ম্যাচিং হয়। হুম। মানে আমাদের রিয়েল যে ট্রাফিক গুলো ঢোকে, এই প্যাটার্ন ম্যাচিং হওয়ার পরে সে কিন্তু সার্ভারে আমার যেখানে কোড চলছে সেখানে যায়। এখন এইখানেও কিন্তু ওই যে যারা প্যাটার্ন ম্যাচিং গুলো করে সেখানে কিন্তু অ্যালগরিদম কাজ করে, সেখানেও কমপ্লেক্সিটি ব্যাপার আছে। সো এক্স্যাক্টলি। ব্যাপারটা হচ্ছে আমি যদি অ্যালগরিদমে ডেটা স্ট্রাকচার কমপ্লেক্সিটি না বুঝি, আমি এই জিনিসটা কখনো ফিলই করতে পারবো না যে এখানে একটা কমপ্লেক্সিটি আছে। এই কমপ্লেক্সিটির কারণে আমার সিস্টেমে ল্যাটেন্সি অ্যাড হচ্ছে। সো ব্যাপারটা হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বারবার বলছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মাস্ট মানে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ হইতে পারে যে আমি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমি এখন অ্যাক্টিভলি অ্যাপ্লিকেশনে কোডে কন্ট্রিবিউট করি না, কারণ আমার টাইম আমার ওই সময়টা হয় না। বাট আমি কিন্তু একসময় আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ করতাম। হুম। সো ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট পরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাগবে, এটা একদম, এটা ছাড়া কেউ যদি অ্যাসিনক্রোনাস জিনিসটা না বোঝে। যেমন আমি আরেকটা বলি উদাহরণ দিই যে পিএইচপি অ্যাপ্লিকেশন ডাটাবেজে কি করছে মানে এত পরিমাণে লোড দিচ্ছে যে পিএইচপি অ্যাপ্লিকেশনটা রিকোয়েস্ট আসছে অনেকক্ষণ ধরে রিকোয়েস্টটা ধরে রাখছে, কারণ যদি অ্যাসিনক্রোনাস না, ডাটাবেজে অনেক সময় কানেকশন ধরে রাখছে। ঠিক আছে, এই কারণে কি হচ্ছে স্কেল আমি যতই করি ডাটাবেজের উপর প্রেসার পড়তেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই ইরোরটা এই ব্যাপারটা আমি মানে আমি তখন যদি তো বুঝতে আইও অপারেশনের ব্যাপারটা বুঝতে হবে, যেটা আসলে রাইট রাইট অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করছে না। তো রাইট এখন এক্স্যাক্টলি ভাইয়া, মানে এই যে তুমি যেটা খুবই মানে খুবই সুন্দর করে বললা, বাট আমি যদি তোমার কাছে একটু কোশ্চেন করি যে এর মধ্যে ঢুকে যাই, তাহলে আদারওয়াইজ আমি ভুলে যাব। সেটা হচ্ছে এই যে স্কেলিং এর ক্ষেত্রে, বা ধরো আমি যদি বলি, ধরো একটা সিস্টেম কোন একজন ইঞ্জিনিয়ার তোমাকে ডেভেলপ করে দিয়েছে, ধরো তোমার কাছে এখন এটা ডেপ্লয়মেন্টে যখন এটা করা হচ্ছে, প্ল্যানিং করা হয় একটা, যে হাউ শুড উই ডেপ্লয় দিস সিস্টেম। ধরো এটা একটা মিড স্কেল সিস্টেম এবং এটাতে প্রচুর ট্রাফিক আসে, এবং তোমাদের একটা অ্যাপ্রক্সিমেট ধারণা আছে যে এখানে 10 লাখ ইউজার আসবে, এবং কনকারেন্ট ইউজার হতে পারে ধরো এট এ টাইম 1 লাখ, ধরে নিলাম ফর এক্সাম্পল। তখন তোমাদের অ্যানালাইসিসের স্টেপগুলা কি হয়, এটা যদি তুমি একটু স্টেপ বাই স্টেপ আমাদেরকে একটু বলো সংক্ষেপে আর কি, যে এই ফার্স্টে আমরা এটা দেখি, তারপর এটা দেখি, এবং সেই ক্ষেত্রে তখনই বোঝা যাবে যে ডেভঅপস ইঞ্জিনিয়ারের আসলে কি পরিমাণ নলেজ থাকা দরকার ওই সিস্টেমের। শুধু তাই নয়, ওই প্রোগ্রামিং নলেজটা সম্পর্কে ধারণা থাকা দরকার কিনা, সেটাও তুমি একটু বলবে। আচ্ছা প্রথম যে ব্যাপারটা মিটিং যখন হয় বা যখন আমরা এটা আর্কিটেকচারাল রিভিউ মিটিং বলি আর কি, আমরা যখন হ্যাঁ। আর্কিটেকচার রিভিউ করতেছি, সো তখন যেটা হয় তখন ফার্স্টে যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলি আমরা, সেটা হচ্ছে আসলে হোয়াট ইজ দ্য স্কেল। এখন স্কেল দিয়ে একটা আমাদের আমাদের সবার একটা 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 আমার মনে একটা ভয় কাজ করে। আমরা যে অ্যাপ্লিকেশনের কোনো বিজনেস নাই সেটাকে চিন্তা করি 1 মিলিয়ন ইউজার হবে, এটা হচ্ছে আমরা ফার্স্টেই করি, সবাই করি। ঠিক আছে, সো আসলে এরকম হয় না। সো এই জন্য আমরা চিন্তা করি, প্রথমে আমরা যখন ইন্ডাস্ট্রি লেভেলে চিন্তা করি, ফার্স্ট যে চিন্তাটা করি, আচ্ছা এখানে আমার 1 লাখ ইউজার আপাতত কনকারেন্সি লাগবে আমার। তো সেটার জন্য আমরা করি ছোট্ট একটা ক্লাস্টার নেই, কারণ এখানে ব্যাপার আছে, আমি অনেক বড় ক্লাস্টার ডিপ্লয় করে বসে থাকলাম, ঠিক আছে, আমার তো ক্লাউড বিল আসবে, টাকা দিতে হবে। সো ওই টাকাটা আমি খরচ করে তো বেতন আমার কমে যাবে, রাইট? মানে অর্গানাইজেশনকে ক্ষেত্রে আমারও কেপিআই দেখাইতে হবে যে আমি এখানে এই কন্ট্রিবিউট করছি, ক্লাস্টারের কস্ট অপটিমাইজেশন করছি, এটাতে আমি আসবো, কস্ট অপটিমাইজেশন করছি, এই জন্য আমি এই পরিমাণ আমার রেভিনিউ মানে বেশি আসতেছে। সো এখন কথা হচ্ছে যে আসলে
ফার্স্টে এটা ডিসিশন হয় যে আমার কতটুকু স্কেল দরকার, ওই স্কেলে আমরা ডিপ্লয় করে দিই। মানে একদম দেখা গেল একটা 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 বা তিনটা মাইক্রো সার্ভিস আছে, তিনটা কন্টেনার চলতেছে, আর একটা ডাটাবেজ আছে, দ্যাটস ইট। ঠিক আছে, এরপরে যেটা হইতে পারে যে আমার কি কি এরপর আমরা বের করি যে এটাকে স্কেল করা শুরু করি, দেখা গেল আমার ইউজার বাড়তেছে, র্যাপিডলি বাড়তেছে, তখন আসলে আমাদের স্কেলিং তখন শুরু হয়। তখন আমরা চোক পয়েন্ট বের করি ফার্স্টে, কোথায় চোক করতেছে। চোক পয়েন্ট কোথায় হতে পারে? ডাটাবেজ হতে পারে, আমার ডাটাবেজে প্রচুর পরিমাণে রিড কোয়ারি আসতেছে, সো তখন আমরা বলি আচ্ছা আমার এই ডাটাবেজটা রিড হেভি ডাটাবেজ। প্রতিটা ডাটাবেজের যখন কোয়ারিগুলো হয় তখন এটার দুইটা স্টেপ থাকে, একটা বলে মানে আমরা একটা রেশিও মাপ করি, একটা হচ্ছে রিড রাইট রেশিও। আমার ডাটাবেসটা রিড হেভি নাকি রাইট হেভি। সো ডাটাবেসে যদি রিড হেভি হয় তখন আমরা চিন্তা করি আচ্ছা রিড তো বেশি হচ্ছে, আমরা কি মাঝখানে ইলাস্টিক ক্যাশ বসাইতে পারি কিনা, রেডিস বসাইতে পারি কিনা যেখানে ক্যাশ করা থাকবে। তো তখন আমরা ক্যাশিং এ যাই। সো এটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস যে এবং এটা আসলে যেটা হয় সাধারণত এই ডিজাইনের ডিসিশন করার সময় এই জিনিসগুলো চলে আসে যে আচ্ছা আমার এখানে তো এই ডাটাগুলো বেশি পরিমাণে রাইট হবে না, চেঞ্জ হবে না, সো এই ডাটাগুলোকে আমি ক্যাশ করে রেখে দিতে পারি। যেমন চিন্তা করেন লগ ইন, ভাইয়া তো জিরাবি টোকেনের অনেক সুন্দর সুন্দর আপনার টিউটোরিয়াল আছে। সো আমি আমি আপনার সব টিউটোরিয়াল দেখি আগে, এই জন্য বলতেছি আর কি, জানি যে কোথায় কোথায় কি আছে আর কি। সো জিরাবি টোকেনের যে ব্যাপারটা, টোকেনটা যখন জেনারেট হয় ব্যাকএন্ড থেকে তখন কি হয়, ডাটাবেস থেকে আমার ইউজার নেম পাসওয়ার্ডের ম্যাচিং হয়, রাইট? ঠিক আছে, সো ম্যাচিং যখন হয় তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আমার বারবার করার দরকার নেই, কলটা বারবার করার দরকার নেই। আমি যদি টোকেনটা রেডিসে রেখে দিই তাহলে কিন্তু যখনই আবার 1 ঘন্টার মধ্যে রিকোয়েস্ট আসবে তখনই কি করবে, রেডিস থেকে কিন্তু চেঞ্জ করে পাঠাই দিবে। সো এই ডিসিশনগুলো আগেই নেওয়া হয়ে থাকে, কারণ এগুলো একদম স্ট্যান্ডার্ড, এগুলো সবাই জানে যেটা আমার স্কেলিং এ আমার একটা বাধা হবে। এরপরেও যদি দেখা যায় যে হ্যাঁ ডাটাবেস চোখ, মানে আমি ডাটাবেজের আমরা তখন রিড ক্লাস্টার বাড়ে, অর্থাৎ রিকোয়েস্ট যখন ঢুকবে রিকোয়েস্টটা যেগুলো রাইট রিকোয়েস্ট সেগুলো যাবে হচ্ছে ডাটাবেজের মাস্টারে, যেগুলো রিড রিকোয়েস্ট সেগুলো যাবে হচ্ছে ডাটাবেজের রিড রেপ্লিকা। সো এইভাবে করেছে আমরা ডাটাবেজের চোকিংটা দূর করি। অ্যাপ্লিকেশনের ব্যাপারটাতে এখন কুবারনেটিস চলে আসছে, আমরা ডকার কুবারনেটিস ইউজ করি। সো এটাকে ইচ্ছা মতো এটাকে ফ্যাট করা যায়, বড় করা যায়। সো দেখা যায় যে 400-500 কন্টেনারও লঞ্চ করা যায়, এটা কোনো বিগ ডিল না। ওখানে আবার অটো স্কেলিং দিয়ে দেওয়া যায়, অটো স্কেলিং এর লজিক বসায় দেওয়া যায় যে আমার প্রতিটা কন্টেইনারে 100 বেশি রিকোয়েস্ট বা 1000 বেশি রিকোয়েস্ট আসলে পারে তুমি এটাকে অটোমেটিক স্কেল করবা। সো অটোমেটিক স্কেল করে আবার যখন আমার ইউজার কমে যায়, যেমন ধরুন এখন মালয়েশিয়াতে এখন হচ্ছে রাতের বেলা সবাই ঘুমাইছে, সো আমার তখন ক্লাসটা তখন আস্তে আস্তে অটোমেটিক সেটা স্কেল ডাউন করে। সো এই ব্যাপারটা আসলে এই যে আমি এই ডিসিশনগুলো নিলাম, ডিসিশনগুলো নেওয়ার কিন্তু আমি চিন্তা করতেছি যে আসলে আমার ডাটাবেজে কিভাবে কোয়ারি চলতেছে, ডাটাবেজে যেমন ডাটাবেজ যেটা অনেক সময় দেখা যায় ডাটাবেজে অনেক স্লিপ কোয়ারি চলতেছে, আমরা ডাটাবেজে প্রায় ঢুকে দিকে অনেক হাজার স্লিপ কোয়ারি চলতেছে। স্লিপ কোয়ারি কেন হয়? একটা বড় কারণ হচ্ছে আমরা তো সবাই খুব ওআরএম প্রেমী। ওআরএম ইউজ করতে গিয়ে আমরা অনেক সময় এরকম করি, ডাটাবেজের কানেকশনটা ওপেন করি, কানেকশন ক্লোজ করি না। বা ওআরএম বাদ দিয়ে আমি যদি এসকিউএল নিজেও কোয়ারি লিখি, কানেকশন ওপেন করে কানেকশন ক্লোজ করি না। সো ডাটাবেজে কিন্তু মাইস্কিউএল যদি পড়ি, ডাটাবেজে কিন্তু একটা কানেকশন লিমিট থাকে, বা সবকিছু ডাটাবেজে কানেকশন লিমিট থাকে। কানেকশন যত বেশি বাড়ে একসময় চোক পয়েন্ট তৈরি হয়। সো দিস সর্ট অফ ডিসিশন আসলে ভাই আসলে আমি জানি না আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড না থাকলে কেমনে নেওয়া যায়, এটা আমি এখনো জানি না। এই জিনিসগুলো আমরা এইভাবে করে চিন্তা করি আর কি। আচ্ছা, সো ভাইয়া এখানে আমি তোমার কথার সাথে একমত, এবং আমি যখন প্রথম টিউটোরিয়াল দেওয়া শুরু করি বা আমি যখন এই কমিউনিটিতে আস্তে আস্তে একটু কন্ট্রিবিউট করা শুরু করি, তখন শুরুর দিকে এই কোশ্চেন গুলো, মানে ইনফ্যাক্ট এখনো আমি মাঝে মাঝে অবাক হই কিছু কোশ্চেন পাইলে, যেটা তুমি এখন শুনে খুবই অবাক হইলা যে এটা কিভাবে সম্ভব, মানে তোমার কাছে মনে হচ্ছে এটা কিভাবে সম্ভব, বাট এটা তো বাংলাদেশ ভাইয়া, তাই অনেক কিছুই সম্ভব। হ্যাঁ, সো এটা ধরে নিতে হবে। তো এই জন্যই আমি বলছি যে আসলে যারা আসলে শুনছো, মানে আমরা এই কথাটাই বারবার বোঝানোর চেষ্টা করি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এই সেক্টরটা একটা আরেকটার সাথে এমন ভাবে কাপলড হয়ে আছে যে একটা নলেজ আর একটা নলেজকে আসলে এম্পাওয়ার করে। যে আমার বেসিক নলেজটা যদি না থাকে তাহলে ইনফ্যাক্ট আমি কোনো জায়গাতেই সার্ভিস দিতে পারবো না, আমি একটা ভালো ওয়েব ডেভেলপার হতে পারবো না, আমি ভালো একটা কি বলবো একটা ডেভঅপস ইঞ্জিনিয়ারও হতে পারবো না, সবচেয়ে বড় কথা আমি একজন ভালো সিস্টেম ডিজাইনারও হতে পারবো না, কিছুই হতে পারবো না যদি আমার ওই বেসিকটা না থাকে। সো যার কারণে যেটা হয় যে আমাদের এই যে ও একটা খুব ইম্পর্টেন্ট কথা বললো, যেটা যে ফ্রেমওয়ার্ক ওয়ারিং প্রিয়, আমরা খুব বেশি ফ্রেমওয়ার্ক বা ওয়ারএম টাইপের এই ধরনের ব্যাপার স্যাপারগুলো, যেটা আমাদেরকে কি করে, আমাদের প্রোগ্রামারদেরকে কিছু কম কোড লিখতে সাহায্য করে। বা হ্যাঁ, আমি যদি এভাবে ধরি যে ফ্রেমওয়ার্কের কাজ আসলে কি, আমি স্ভেল্টের একটা টিউটোরিয়ালে আমি স্ভেল্টের যিনি ফাউন্ডার তার একটা আমি কোড ওখানে দেখিয়েছিলাম, যে তিনি একটা খুব কথা বলেছিলেন যে ফ্রেমওয়ার্কের কাজ কিন্তু আমাদের কাজ সহজ করা না, ফ্রেমওয়ার্কের কাজ হচ্ছে আমাদের চিন্তাটাকে সহজ করা, ঠিক আছে, সেটা মানে অন্য জিনিস, বাট আমার কাজটাকে কিন্তু প্রথমে নিজে নিজে করা শিখতে হবে। যেমন পিএইচপির এক্সাম্পল দেওয়া হলো, র পিএইচপি না শিখে যদি ফার্স্টেই লারাভেলে কেউ জাম্প করে বিপদ আছে।
ঠিক আছে। তারপরে আমি যেটা বলেছি যে জাভাস্ক্রিপ্ট না শিখেই অনেকে রিয়াক্ট শিখতে বলে, যেটা তুমি খুব ভালো মতোই জানো ভাইয়া, যে বাংলাদেশে যেটা হচ্ছে যে অনেকেই, অনেক বড় বড় মানুষজন বলছেন যে এত জাভাস্ক্রিপ্ট শেখার কি দরকার, রিয়াক্ট শিখো। হ্যাঁ, আবার অনেকে এখন একটু ইন্টেলিজেন্টলি মেবি আমি বলার পর থেকে এই জিনিসটা বলতে শুনছি যে রিয়াক্টের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট শেখো। ঠিক আছে, বিভিন্ন ধরনের থিওরি, বাট ভাই এত এত কমপ্লেক্স এত থিওরি দরকার নাই। জাভাস্ক্রিপ্ট শেখো না রে ভাই, সমস্যা তো নাই, শিখে দেন রিয়াক্ট শিখতে গেলে দেখবা জাভাস্ক্রিপ্টের বস হয়ে গেছো তুমি। সো জাভাস্ক্রিপ্টের বস হওয়ার একটা ওয়ে হচ্ছে রিয়াক্ট। সো এনিওয়ে, সো ভাই অনেক কথা আসলে আমরা বলে ফেললাম, এবং এটার বলার উদ্দেশ্য একটাই ভাইয়া, যে মানুষ একটু বুঝুক যে আসলে এত সহজ না এই সেক্টরটা, এবং এই সেক্টরটাকে অনেকে মনে করে যে খুব ইজি মানি আর্নিং এর জায়গা আর কি, বাট এখানে প্রত্যেকটা জায়গায় মানে শ্রম, পরিশ্রম এবং কন্টিনিউয়াস দিয়ে যেতে হচ্ছে। আমি যদি তোমার এবার একটু পেইন পয়েন্ট গুলা শুনি, যে তোমাদের কারেন্ট যে তোমাকে যে কাজগুলো করতে হয় সেটার মধ্যে তোমার পেইন পয়েন্টস গুলা কোনগুলা, মানে যেটা তোমাকে আসলে খুব প্যারা দিচ্ছে বা কষ্ট লাগতেছে, যে মানে এনজয় করছো হয়তো, কিন্তু আমি বলছি যে ফিজিক্যালি তোমাকে টর্চার করছে, এরকম ব্যাপারগুলো যদি একটু শেয়ার করতে। এসআরিতে একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনার পকেটে বা আপনার ব্যাগে। আমি সবসময় ব্যাগ ক্যারি করি, আমার ব্যাগে একটা ল্যাপটপ থাকে, আমার একটা পকেট রাউটার থাকে। এটা হচ্ছে একটা মানে সবসময় আপনার কাঁধে একটা রেসপন্সিবিলিটি। আমার এখনো মনে আছে, আমি যমুনা ফিউচার পার্কে বসে বসে আমি হচ্ছে ঈদের আগে মার্কেটিং করতে গেছি, আমার ওখানে বসে বসে আমাকে সার্টিফিকেটের চেঞ্জ করা কাজ করতে হয়েছে। তো এটা এটা কিছু করার না, এটা 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 হচ্ছে একজন আসলে, কারণ সিস্টেম যে কোনো সময় ডাউন হতে পারে, আমি ওটার জন্য রেসপন্সিবল। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন কোনো সিস্টেম ডাউন হয়, সিস্টেমটা আসলে ডাউন ডাউন কেন হয়েছে, কি জন্য হয়েছে, সবার আগে কোশ্চেনটা আমাদের কাছে আসে। তখন আমরা ডেলিকেট করে দিই আসলে যে ও আচ্ছা ব্যাক এন্ডে ডাউন হয়েছে, ব্যাক এন্ডের এই ইরোর কারণে ডাউন হচ্ছে। ফার্স্ট হিটটা আমরাই খাই। আমাদেরকে যখন বলে যে এই সিস্টেম এটা ডাউন, কি কি হয়েছে, ঝামেলা কি, ঠিক আছে। সো ফার্স্টে আমরা দেখি যে আসলে আমাদের ডেভঅপস এন্ড থেকে কোনো ঝামেলা কিনা বা অ্যাপ্লিকেশনে কোনো ঝামেলা কিনা। সো ফার্স্টেই আপনি যে কোনো সিস্টেমে ঝামেলা হোক, প্রোগ্রামার ঘুম থেকে ওঠার আগে আমাদের ঘুম থেকে উঠতে হয়, কারণ ও যদি কোনো নতুন চেঞ্জও আনে, সেই চেঞ্জটাকে আবার মানে ব্যাপারটা হচ্ছে যে সিস্টেম ঝামেলা, আপনি ঝামেলা আছেন। এটা একটা পেইন পয়েন্ট, মানে এসআরিতে মানে পেইন পয়েন্ট। ফ্রন্ট লাইন ফাইটারদেরকে যে প্রবলেমটা ফেস করতে হয়, তো ইউ আর দ্য ফ্রন্ট লাইন ফাইটার্স অফ দ্য সিস্টেম আর কি। রাইট রাইট। এখন এটা হচ্ছে যে ঘুম আসলে একটা খুব ঝামেলা আর কি, ঘুমের সাইকেল টাইকেল উল্টাপাল্টা হয়ে যায়, এটা একটা ব্যাপার। আর হচ্ছে যে আসলে একটা মেন্টাল প্রেশার থাকে সবসময়। সো সবাই মনে করে যে আচ্ছা ডেভঅপস অনেক টাকা পয়সার ব্যাপার, আমাদের ডেভঅপসের স্যালারি আসলে বেশি, অন্যান্য কম্পারেটিভ হিসেবে থেকে স্যালারি বেশি, কিন্তু স্যালারি বেশি থাকার কারণ হচ্ছে যে এই ওনারশিপ এন্ড রেসপন্সিবিলিটি। আমরা পুরো তো আমি যদি একটু এক্সাম্পল দেই যে এমডি সিইও দের স্যালারি কেন বেশি হয়, তারা তো কিছুই করে না, বিকজ দে বিয়ার দ্য রেসপন্সিবিলিটি, দ্যাটস ওয়াই। সো এটাই হচ্ছে আসল কথা। সো ওটাই হচ্ছে মানে কথা, যে এখন ভাই তুমি যেটা বললা যে তুমি তোমার ক্যারিয়ার পাথ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতা, যে হাউ ডিড ইউ স্টার্ট, হ্যাঁ, এবং তারপরে তুমি আজকে কেন, মানে তুমি মানে তুমি তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও ছিলা, মানে জাস্ট কোডিং করতা, এরকমও সময় তোমার গেছে। সো তুমি সেইটা বেশি এনজয় করতা নাকি তোমার কারেন্ট যে তুমি যেটা করছো সেটা এনজয় করছো? আমি দুইটা এনজয় করি। আমি এখনো নিজে নিজে মানে যে বললাম আপনার ভাই, আপনার ভিডিও দেখে নিজে ছোট ছোট কোড করি, ছোট ছোট পেট প্রজেক্ট করি। বাট হ্যাঁ, প্রোডাকশনে কোড লিখি না। বাট এটার পিছনে আসার কিছু কারণ আছে, স্পেসিফিক কারণ আছে। এটার পিছনে একটা আমার নিজের পার্সোনাল একটা ড্রিম আছে। তো ড্রিমটা যেটা যদি বলি সেটা হচ্ছে যে আসলে আমি যখন আমার ফার্স্ট জব ছিল রেনেটা লিমিটেডে। তো রেনেটা লিমিটেড হচ্ছে বাংলাদেশের, আমরা সবাই মানে ওষুধ তো কিনি আর কি, ওষুধ কোম্পানি আর কি। ওদের হিউজ সিস্টেম আছে, ধরেন যেগুলো হচ্ছে আইওটি, মানে প্রচুর ডাটা জেনারেট করে। সো ওদের এখানে কাজ করতে গিয়ে আমার এক্সপিরিয়েন্সগুলো এত বেশি ভার্সেটাইল ছিল যে আসলে বিভিন্ন ইন্টারফেস থেকে ডাটাগুলো নিয়ে এসে আপনি যে ডাটা ডাম্প করবেন একটা সিস্টেমে, এটার জন্য একটা মেশিনের দাম কয়েক কোটি টাকা। সো ওখানে আমি হচ্ছে একটা কাজ করছিলাম। সো ওখানে কাজ করতে গিয়ে আমি আমার ফার্স্ট যে প্রবলেমটা দেখলাম যে সিস্টেমে কোনো সিস্টেম ডিপ্লয় করলে পারে ওই সিস্টেমটা ক্র্যাশ করতো। মানে আমি তখন জানতাম না সার্ভার প্রপার ডিপ্লয় করা সিস্টেম কি। তখন আসলে ফার্স্ট আমি হচ্ছে 3 থেকে 4 বছর আগে এই ডকার সম্পর্কে একটা আইডিয়া নিয়ে, আচ্ছা ঠিক আছে ডকার এভাবে করে কাজ করে, কুবারনেটিস এভাবে করে কাজ করে। দেন আমি এরপরে জয়েন করেছে খুলনাতে একটা কোম্পানিতে, বাট ওখানে বেশি দিন ছিলাম না, 3 মান্থসের মতো ছিলাম। ওদের বিটকয়েনের একটা প্রজেক্টে ছিলাম আর কি, ওটাতে। দেন ঢাকাতে আমি ইন্টার ক্লাউডে জব করি, ইন্টার ক্লাউডে জয়েন করি। ইন্টার ক্লাউডে একটা প্রজেক্ট হচ্ছে ব্রিলিয়ান্ট ক্লাউড। আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কস গুলা, মানে আমি যদি বলি সেটা আমি ওইখানেই করি। সেটা হচ্ছে যে আমরা ব্রিলিয়ান্ট ক্লাউডে যেটা মানে বানানো ট্রাই করতাম হচ্ছে স্ক্র্যাচ থেকে বাংলাদেশে একটা ক্লাউড বানানোর চেষ্টা করছি। এখন ওটা প্রজেক্ট চলতেছে এবং ক্লাউড মার্কেট আছে। অর্থাৎ আপনি এডব্লিউএস এরকম ক্লিক করে করে ভার্চুয়াল মেশিন, ভিপিসি সবকিছু ক্রিয়েট করতে পারবেন ব্রিলিয়ান্ট ক্লাউডের পোর্টাল থেকেও। ডাটা সেন্টার বাংলাদেশে, আপনি ওখানে পোর্টাল থেকে আপনি ভিপিসি সবকিছু ক্রিয়েট করে আপনি কুবারনেটিস লঞ্চ করতে পারবেন। ঠিক আছে।
সো ওই প্রজেক্টের টিম লিড ছিলাম আমি। সো আমাদের এখানে মজা পড়ছে ওই প্রজেক্টের ব্যাক এন্ড লেখা পাইথনে, ফ্লাস্ক দিয়ে মাইক্রো সার্ভিস, অনেকগুলো মাইক্রো সার্ভিস আছে। ইভেন কেউ বিশ্বাস করবে কিনা জানি না, পুরো ডেটা সেন্টার চলতেছে জ্যাঙ্গোর উপরে, পুরো ডেটা সেন্টার চলতেছে জ্যাঙ্গোর উপরে লেখা সার্ভিসের উপরে, ঠিক আছে। সো আমাদের ওই সার্ভিসগুলো যে পাইথনে লেখা ছিল, সো অনেকগুলো, এখন ওটা বিশাল সাইজ, ওটার ওই সার্ভিসগুলো অনেক বড় হয়ে গেছে। আমি যখন জয়েন করছিলাম প্রায় 2 বছর, আমি এখন 2 বছর কাজ করি ওইখানে। আসলে ক্লাউডের ব্যাপারটা তখন বুঝতে পারলাম, আসলে ক্লাউডটা আসলে আমাদের নেক্সট যে 5G যখন আসবে, আমরা কিন্তু এখনো রেডি না। আসলে 5G যখন আসবে, আপনি চিন্তা করেন মেট্রো রেল আসতেছে, মেট্রো রেল আসলে পারে মেট্রো রেলের টিকিটের যে সফটওয়্যারটা বের হবে, এর উপরে কি পরিমাণ স্কেলিং প্রেশারটা পড়বে, জাস্ট থিংক অ্যাবাউট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওইটার প্রেশারটা আবার কোথায় যেয়ে পড়বে, আমার যে কোনো যে ব্যাংকিং যে সিস্টেমগুলো আছে, টাকা পয়সা যারা করছে, ওদের উপর কিন্তু এই প্রেশারটা পড়বে। ইভেন বিকাশের ব্যাপারটা চিন্তা করেন, বিকাশ কোন স্কেলে রান করে। বিকাশের অনেক ইঞ্জিনিয়ারের সাথে আমার কথাবার্তা হয়, বিকাশ কিন্তু হেভিলি এই কুবারনেটিস ইউজ করে, ডকার ইউজ করে, ওদের স্কেলটা কিন্তু হিউজ। সো বাংলাদেশে এখন আসলে, আগে এরকম ছিল, বাংলাদেশের স্কেলেবিলিটি নিয়ে কাজ হতো না। বঙ্গবিডি কথা চিন্তা করেন, যে বাংলাদেশে খেলা চলতেছে, তারা লাইভ করতেছে স্ট্রিমটা, কিভাবে কাজ করতেছে এই জিনিসগুলো। এইখানে আসলে মানে আমার লাইনটা এটা এরকম ছিল যে আসলে এই ফ্যাসিনেটিং লাগলো, যে আসলে আমার কাছে মনে হলো আমার যে আমি যেখানে যাইতে চাই, যে ধরেন আমি সার্নের কাজগুলো দেখলাম বা গুগল ক্লাউডের কাজগুলো দেখলাম, এগুলো এত ফ্যাসিনেটিং যে আমি প্রোগ্রামিংটা জানি, বাট এই নেটওয়ার্কিং এবং ক্লাউডের সাথে যে প্রোগ্রামিং এর যে একটা এত ভালো রিলেশন, এই জিনিসটা যখন বুঝতে পারলাম, এটা আমার জন্য অনেক ম্যাজিক্যাল ছিল। তো ইন্টারক্লাউডে আমরা এসডিএন নিয়ে কাজ করি। এসডিএন হচ্ছে সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং, অর্থাৎ আপনি একটা পাইথনের স্ক্রিপ্ট লিখে দিবেন, অটোমেটিক একটা ভার্চুয়াল একটা সুইচ তৈরি হয়ে যাবে বা একটা রাউটার তৈরি হয়ে যাবে, যেগুলো আমরা আগে চিনতাম ফিজিক্যাল রাউটার হিসাবে, বাট এখন এগুলো সফটওয়্যার লেয়ারে হয়। সো ওই জিনিসগুলো যখন দেখতে পারলাম, আমি এটা পাওয়ারটা যখন বুঝতে পারলাম, যে আসলে আমাদের যদি নিয়ার ফিউচারে বড় বড় সিস্টেম নিয়ে কাজ করতে হয়, তাহলে আমাদের এই জিনিসগুলো লাগবে। আমরা বেশি দিন বাইরে থেকে সফটওয়্যার কিনে এসে বাঁচতে সার্ভাইভ করতে পারবো না। তখন আসলে থিঙ্ক আমার মনে হলো যে আমার আসলে ইন্টারন্যাশনাল লেভেল থেকে শুরু করে বাংলাদেশে ডেভঅপসের পুরো জায়গাটা অনেক বেশি পরিমাণে এক্সপ্লোর করা দরকার, আমার উচিত পার্সোনালি। তো তখন থেকে শুরু করা আর কি, ফিলিংসটা থেকে শুরু করা। এখন আমি আসলে খুবই মানে যদি আমি বলি আমার নলেজের লেভেল খুবই কম, স্টিল আমি লার্ন করতেছি। সো আমি জানি না, হয়তো 5-10 বছর পরে আমি হয়তো একটা ভালো, মানে অ্যাজ এ এসআরই আমি হয়তো ভালো একটা নলেজ নিয়ে হয়তো কাজ করতে পারবো। বাট এই তো, মানে আমার মোটিভেশন এটাই ছিল। আমার কাছে মনে হয়েছে আসলে যে এই জায়গাটা আসলে কেউ নাই, মানে কাজ করার মতো লোক নাই, কারণ আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা নেটওয়ার্কিং ভয় পায়। ট্রু এটা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেটওয়ার্কিং ভয় পায়, এই কারণে তারা আমি ডেভঅপস আমি আসছে। আমি নিজে ব্যক্তিগতভাবে ভয় পাই আর কি। আচ্ছা, কারণ মানে এটা হচ্ছে কি, সবাই মানে প্রত্যেকেরই কিছু প্যাশন পয়েন্টস থাকে। লাইক তুমি যে এতক্ষণ যে কথাটা বললা, সেটা সামারি যদি বলি, ইউ অ্যাকচুয়ালি ড্রিভেন থ্রু প্যাশন। মানে তোমার প্যাশন তোমাকে আলটিমেটলি নিয়ে গেছে ওই জায়গাটায়। বাট ইউ আর কিন্তু কোডার, তুমি কিন্তু কোড করতে পারো, তুমি সবই করতে পারছিলা, বাট অ্যাকচুয়ালি তোমাকে অ্যাট্রাক্ট করেছে হয়তো এই বিশাল সিস্টেমের স্কেলিং, এই চ্যালেঞ্জগুলো তোমার ভালো লেগেছে। এখন আমার অনেকের হয়তো সেটা নাও লাগতে পারে, সে অন্য কোনো কিছু করুক। সো আমার মনে হয় যার যেটা ভালো লাগে সেটাই করা উচিত। বাট যদি আমার কাছে মনে হয় যে তোমার যে প্রফেশনটা বা ওভারঅল ডেভঅপস নিয়ে আমি যেটুকু দেখেছি, ইনফ্যাক্ট মিডিয়াম স্কেলেও, তুমি তো বিকাশের এক্সাম্পল দিলা, দ্যাটস এ হিউজ এক্সাম্পল, বিকজ আই হ্যাভ ওয়ার্ক উইথ দ্য বিকাশ। যদিও ওদের মার্কেটিং টিমের সাথে আমি কাজ করছি, বাট আই নো দ্য সিস্টেম হেল্প, মানে কি পরিমাণ ওদের ইয়ে লাগে, এফোর্ট লাগে। এবং যে টিমটা আছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিম সেখানে আছে, সো দ্যাটস ওয়াই দে আর ডুইং গ্রেট। এবং তারপরেও কিন্তু দে আর ফেসিং চ্যালেঞ্জেস, নিউ চ্যালেঞ্জেস ডেইলি। সো খুবই কম্পিটিটিভ এবং চ্যালেঞ্জিং একটা জায়গা বলে আমার মনে হয়। সো যারা এই জায়গাটা চ্যালেঞ্জ এনজয় করো এবং যারা আসলে এই ধরনের চ্যালেঞ্জ নিতে পারবা, এই ধরনের রেসপন্সিবিলিটি নিতে পারবা, তারা আসলে এই প্রফেশনটায় ডেফিনেটলি ইউ শুড লুক ফর দিস আর কি। কারণ এটা খুবই ডাইনামিক এবং চ্যালেঞ্জিং একটা জায়গা। সো আরেকটা পয়েন্ট হচ্ছে যে বলো ফার্স্টে না আসতে, প্রথমেই মানে ক্যারিয়ার পাস করে বেরোইছি আমি ডেভঅপস ইঞ্জিনিয়ার হব, কারণ কি সবাই ডেভঅপস ইঞ্জিনিয়ার তো অনেক কুল। এটা একটা খুবই বাজে ডিসিশন, খুবই বাজে ডিসিশন। অ্যাজ সেন্স কেন হচ্ছে, কারণ ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পিছনে কোনো কাজ করে না, ও রেস্ট এপিআই কি জানে না, ওখানে জাস্ট ডকার কন্টেনার শিখে, এডব্লিউ শিখে। বাট আমি রেস্ট এপিআই জানি না, আমি মাইক্রো সার্ভিসের RabbitMQ প্যাটার্ন বা আমার ইভেন্ট ড্রিভেন মাইক্রো প্যাটার্নগুলো আমার সময় কোনো আইডিয়া নাই। সো এটা যেটা করবে সেটা হচ্ছে যে ও এই ছেলেটা যখন কদিন পর টিম লিড হবে, সে টিমকে ভুলভাবে গাইড করবে। এক্স্যাক্টলি। আমার কোম্পানি অনেক সাফার করবে, এবং কোম্পানি তখন বলবে যে ডেভঅপস ইঞ্জিনিয়ার রেখে আমার লাভটা কি হলো, সাফার করতেছি। সো সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া, দেন হচ্ছে ডেভঅপসটাকে ড্রাইভ করে, যে আমি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জানি,
একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি জানি। যেমন আমি যত অর্গানাইজেশনে কাজ করছি, আমাকে ওখানে গিয়ে আমাদের স্ট্যাক নিয়ে কিন্তু ফার্স্টে পড়তে হয়েছে। যে আমি এর সাথে কাজ করি, ওদের স্প্রিং বুটের স্ট্যাক নিয়ে আমাকে থরলি পড়তে হয়েছে, কারণ নাহলে আমি ওদের বিল্ড পাইপলাইন বুঝবো না। এটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে মানে অ্যালগরিদম ক্লাসে শেখা। আমার 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 যখন এর সাথে ইন্টারভিউ হয়েছে, আমার কিন্তু অ্যালগরিদম মানে প্রবলেম সলভিং ইন্টারভিউ হয়েছে। তারপর হচ্ছে রিঅ্যাক্টের আর পাইথন দিয়ে আমাকে হচ্ছে অ্যাপ্লিকেশন লিখে দেখাইতে হয়েছে। তারপর লাস্টে ডেভঅপস ইন্টারভিউ হয়েছে। সো ইন্টারভিউ ক্ষেত্রেও সেম, মানে আমরা যদি কোনো জায়গায় ডেভঅপস ইন্টারভিউতে যাই, ফার্স্টে দেখবো যে আমাদের শুরু হচ্ছে এটা দিয়ে আর কি, মানে প্রবলেম সলভিং দিয়ে শুরু হচ্ছে। তারপর হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক কথাবার্তা বলবে, লাস্টে ডেভঅপসে পার্ট আসবে। কারণ মানে প্রথম কথা হচ্ছে আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপর তুমি ডেভঅপস। আচ্ছা আচ্ছা ভাইয়া, এবার তোমাকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করব। সেটা হচ্ছে, যদি আমি এবার লার্জ স্কেল থেকে আমি একটু মিড স্কেল বা ধরো ইন্টারমিডিয়েটরি স্কেল, এরকম স্কেলের কোনো অ্যাপ্লিকেশন যেটা আসলে ধরো একটা মোটামুটি ছোটখাটো একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন বানানো হয়েছে, ধরো সেটা খুব বেশি রিসোর্স হাঙ্গরি না, বাট আবার একেবারে ছোটও না আর কি, মানে এরকম একটা অবস্থা, এবং সেটা ধরো হোস্টেড আছে কোনো ক্লাউড সিস্টেমে, যেটা আসলে যেমন গুগল ক্লাউড আছে বা AWS, যে কোনো একটা সিস্টেমে হোস্টেড আছে, এবং সেটা ওই আমরা রিমোটলি ম্যানেজ করতেছি, ধরো একজন প্রোগ্রামারই ম্যানেজ করছে, এবং সেটা চলে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে। তো এরকম সিস্টেমে তো অনেক আছে, কারণ আমি যদি বলি যে এন্টারপ্রাইজ স্কেলের, আমি যদি ওভারঅল সারা ওয়ার্ল্ডের সমস্ত সিস্টেম নিয়ে কথা বলি, তাহলে এন্টারপ্রাইজ স্কেলের সিস্টেম কিন্তু সংখ্যায় কম, মানে কম্প্যারিজন করলে মিড স্কেল বেশি, বা ধরো একদম ছোট স্কেলের গুলা বেশি। তো আমি যদি ছোট এবং মিড স্কেলের কথা বলি, এই জায়গাটাতে ডেভঅপস ইঞ্জিনিয়ার তো অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না, এটা অনেকে মনে করে আর কি। বাট আমার কথা হচ্ছে যে তাহলে এই যে অনলাইন যে ক্লাউড সলিউশন গুলো আছে, লাইক ডেটাবেস এজ এ সার্ভিস আছে, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস আছে, এরকম যে বিভিন্ন সলিউশন আসছে, অটোমেশনের দিকে যাচ্ছে, ইজ দ্যাট এ থ্রেট টু দ্য ডেভঅপস ইঞ্জিনিয়ার্স? মানে এটা কি তোমার থ্রেট বলে মনে হয়? এটা আমাকে কোশ্চেন করে অনেকে, সো আমি তোমার কাছ থেকে ব্যাখ্যা নিব। আর আরেকটা হচ্ছে ভাইয়া যে যারা আসলে আমরা যারা কোডিং করছি বা করছি, যদি আমরা এই ধরনের অ্যাপ্লিকেশন বানাতে চাই, সেই ক্ষেত্রে আমাদের আসলে অ্যাজ এ প্রোগ্রামার আমাদের ডেভঅপস নলেজ থাকার দরকার কিনা? ধরো আমি ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চাই না, আমি কোডই করে যাব, বাট আমার কতটুকু ডেভঅপস ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানা প্রয়োজন, এটাও তুমি একটু তোমার এর পরের বারে বলবো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা কি ভাই একটু আবার করতেন? মানে আমি ফার্স্ট কোশ্চেনটা একটু। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, যেগুলো মিড স্কেল এবং স্মল স্কেল যেগুলো আছে, তারা তো আসলে বিভিন্ন অটোমেটেড যে ক্লাউড সিস্টেম গুলো আছে, সেগুলোতেই আসলে আমরা কাজ করে অভ্যস্ত, রাইট রাইট তো সেই জায়গাটা তো ডেভঅপস ইঞ্জিনিয়ারের অনেক ক্ষেত্রে হেল্প প্রয়োজন হয় না, তারাই অটোমেটিক প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস বা এইগুলোর মাধ্যমে তারা সলিউশন করে দিচ্ছে। তো ওই জায়গাটা থেকে ডেভঅপস ইঞ্জিনিয়ারদের ভয়ের কোনো জায়গা আছে নাকি, যে ওদের তো আলটিমেটলি সবকিছু অটোমেটেড হয়ে যাচ্ছে? হ্যাঁ, না, এটা এটা পুরো রং। এটা পুরো রং। অটোমেশন আসলে অটোমেশন মানুষের লাইফকে ইজি করে, কিন্তু আসলে কখনো আর অটোমেশন আরো পেন পয়েন্ট অ্যাড করে। অটোমেশনের কোডগুলো কিন্তু অনেক কমপ্লেক্স, মানে আমরা মনে করছি ডিজাইন প্যাটার্নের কোডই শুধু কমপ্লেক্স, অটোমেশনের কোডগুলো প্রচন্ড কমপ্লেক্স হয়। এগুলো যখন মানে এত কমপ্লেক্স হয়, আমরা সবকিছু মনে করছি একটা ক্লিক করে ডিপ্লয় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চিন্তা করি যে এই এক ক্লিকের পিছনে ডিপ্লয় হওয়ার পিছনে যে কোডগুলো কাজ করছে, এগুলো আসলে চিন্তা করেন, এগুলোর ফ্যাব্রিকেশনটা কিন্তু ইটস এ লং টাইম ফ্যাব্রিকেশন করতে টাইম লাগে। আরেকটা ব্যাপার হচ্ছে স্মল অর্গানাইজেশন। আমি যখন ব্রিলিয়ান্ট ক্লাউডে ছিলাম, আমাদের টিম সাইজ ছিল, আমি জয়েন করছিলাম ওই প্রজেক্টে সিঙ্গেল 1%। সেখান থেকে আমার টিম সাইজ 3 জন হয়েছিল। আমার টিমের কোনো এসআরই ছিল না, মানে আমরা সবাই এসআরই। আমার টিমের যে ফ্রন্ট এন্ডে কোড লিখতো, ইভেন এখন ওরা যখন কাজ করে, ব্রিলিয়ান্ট ক্লাউডে সবাই যখন কাজ করে, যে আমার রিঅ্যাক্ট জানে সেও কোড ডেপ্লয় দেয় কুবারনেটিসে ঢুকে, যে হচ্ছে ব্যাক এন্ডে কোড লেখে সেও ডিপ্লয় দেয়। এটা পিছনে কারণ আছে, কারণ হচ্ছে আমাদের যে ব্যাপারটা হচ্ছে, আমরা চিন্তা করছিলাম এটা হচ্ছে টিম লিড কিভাবে চিন্তা করতেছে। আমরা চিন্তা করছিলাম আচ্ছা আমাদের এই ডেভঅপস এর দরকার নেই, আমরা ক্লাউড বানাচ্ছি, আমরা মানুষকে ডেভঅপস শিখাবো, মানে ডেভঅপস এর জিনিসগুলো তারা এখানে এসে ডিপ্লয় করবে। সো আমার তো আসলে দরকার নেই। সো আমার টিমমেট ছিল, শাহেদ ছিল, সজীব ছিল। সো এর আগে একজন মানে ছিল, তো আমাদের ডিসিশনটা এরকম ছিল, ফার্স্টে আমরা ফ্রন্ট এন্ডে কাজ করব। যখন কি ফ্রন্ট এন্ড সম্পর্কে পুরো আইডিয়া হয়ে যাবে, যেমন আমরা ইন্টার্ন নিতাম, ইন্টার্ন নিয়ে কি করতাম, ওকে ফার্স্টে ফ্রন্ট এন্ড রিঅ্যাক্ট শেখাইতাম। রিঅ্যাক্টে যখন কাজ হলো, তখন আস্তে আস্তে ব্যাক এন্ডে যাইতো। ব্যাক এন্ডে কাজ করতে গিয়ে সে বুঝতে, আচ্ছা মাইক্রোসার্ভিস যেভাবে কাজ করতেছে, তাহলে ভাইয়ারা কিভাবে ডিপ্লয় করে দেখি। তখন আমরা তাকে ওই ডিপ্লয়মেন্ট, ক্লাউড, নেটওয়ার্কিং আস্তে আস্তে তাকে ইনজেক্ট করতাম। এরপর দেখা যেত যে 1 বছরের মধ্যে যে জিনিস আমি আগে ম্যানেজ করতাম, আমি ব্রিলিয়ান্ট ক্লাউডে প্রথম 6 মাস আমি ডেভঅপস জিনিসপত্র ম্যানেজ করতাম, 6 মাস পর থেকে আমি ম্যানেজ করি না, আমার টিমে জুনিয়র ম্যানেজ করতেছে। সো গুগল এসআরই কিন্তু এভাবে কাজ করে। গুগল এসআরিরা হয়তো ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফার্স্ট, তারপর হচ্ছে তারা এই যে ওনারশিপ নেয়। সো আমরা করতাম কি, এই এসআরই পার্টটা ওনারশিপ হিসেবে দিয়ে দিতাম। সো আমার স্মল অর্গানাইজেশন যদি হয়, আমার কিন্তু দরকার নেই ভাই, আমার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারাই কিন্তু ওটা ওনারশিপ নিতে পারে, রাইট? আর একটা ব্যাপার হচ্ছে যে একটা কথা আছে না, রিসেন্ট একটা কথা, সার্ভার লাগে না।
কেউ যদি সার্ভারলেসে একটু কাজ টাজ করে তাহলে বুঝতে হবে সার্ভার না লাগলে ওখানে পেইন পয়েন্ট কতগুলো, ঠিক আছে? কারণ হচ্ছে ওইখানে সবাই বলছে সার্ভারলেস, আমি আসলে জানি না সার্ভারলেস বলার পরে বলে যে হ্যাঁ সার্ভারলেস হচ্ছে অনেক জোস, আমার কোনো সার্ভারটা লাগতেছে না, ডিপ্লয় করা লাগতেছে না, কিন্তু ওইটাকে ম্যানেজ করা, ম্যানেজার স্কেল, আমি বলতেছি না যে ম্যানেজার ছোট দুইটা ল্যাম্বডা ফাংশন ডিপ্লয় করা ইজ নট আ বিগ ডিল, বাট যখন আপনার ল্যাম্বডা ফাংশন 1000 একটা এপিআই গেটের পিছনে একটা 1000 ল্যাম্বডা ফাংশন চলতেছে, চ্যালেঞ্জ কিন্তু ডিফারেন্ট। আপনার রিকোয়েস্ট যখন আসতেছে ওই 1000 ল্যাম্বডা যখন ফায়ার করতেছে, আপনার 1000 ল্যাম্বডা ফায়ারের কারণে ডাটাবেজে কিন্তু ডিডোস অ্যাটাক হচ্ছে, আপনার নিজের অ্যাপ্লিকেশন আপনার ডাটাবেজে ডিডোস অ্যাটাক করতেছে আরডিএস এ। সো দিস সর্ট অফ কমপ্লেক্সিটি কিন্তু আসতেছে, তখনই আসলে ডেভঅপস এর কাজটা তৈরি হচ্ছে যে আসলে এই কমপ্লেক্সিটি আমরা কিভাবে মিটিগেট করব। ওকে, আর সেকেন্ড যে কোশ্চেনটা আমার ছিল যে ধরো একজন জাস্ট প্রোগ্রামারের যে সিস্টেম বানাচ্ছে তার আসলে ডেভঅপস নলেজটা কতটুকু থাকা প্রয়োজন? এটা তুমি যদিও তোমার কোশ্চেনে অ্যানসার ছিল, বাট তারপর আমি স্পেসিফিকলি তোমাকে একটু এক লাইনে জানতে চাচ্ছি, তুমি যদি একটু বলে দাও যে একটু জানা দরকার। সিস্টেম আর্কিটেক্ট লেভেলে জানা যায়, যেমন আমি এর সাথে যে আমাদের এখানে ম্যানেজার আছে আব্দুল মঈন দিবস ভাই, এসআরই টিমের ম্যানেজার, সো উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল, তারপর আস্তে আস্তে পুরো এসআই টিম উনি ম্যানেজ করে, হি নোজ এভরিথিং অ্যাবাউট দ্য এসআরই স্টাফস। লাইক ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আসলে মানে আপনি কোন লেভেলে যাচ্ছেন, আপনি নিজে কিভাবে তৈরি করতেছেন, এটা আসলে খুবই কমপ্লিকেটেড কোশ্চেন আর কি, মানে এটা আসলে লিডারশিপের কোশ্চেন। কোশ্চেন হচ্ছে যে লিডারশিপে যাচ্ছে সে কতটুকু চায় যে মানে, কারণ লিডারশিপের কাজ কিন্তু টিমটাকে অনেক দূরে নিয়ে যাওয়া, অনেক অনেক ভিশন দেখানো যে আমার কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার এরকম হবে, আমার কোম্পানির কোডিং লেভেলটা, কোডিং স্ট্যান্ডার্ডটা এরকম হবে। সো সে যদি না জানে তাহলে সে কিভাবে ভিশন দেখাবে? আমি জানি না। ভিশন তারাই দেখাতে পারে যার একটা আইডিয়া আছে। এরকম হইতে পারে হ্যাঁ সে ভিশন দেখাচ্ছে, সে কাজ করতেছে, তার হয়তো কোনো একটা স্কোপে কোনো একটা স্পেসিফিক প্রবলেমের পুরো কনটেক্সট তার কাছে নাই, দ্যাটস ফাইন, দ্যাটস টোটালি ওকে। বাট সে যদি বিগার কনটেক্সটটা জানে, কিভাবে কাজ করতেছে, এভরি ডিটেল জানে, বেসিকটা জানে, দেন ইটস গুড। এবং আমার কাছে মনে হয় জানা উচিত। যেমন আমরা ব্রিলিয়ান্ট ক্লাউডে যখন আমরা হচ্ছে সফটওয়্যার ডিজাইন করি, আমরা ডিজাইন করছি কাদের জন্য? যারা ডেভঅপস তাদের জন্য আমরা ক্লাউড ডিজাইন করছি, রাইট? আমরা অটো স্কেলিং ডিজাইন করছি। অটো স্কেলিং ডিজাইন করতে কিন্তু আমরা জানতে হবে যে অটো স্কেলিংটা আমি ডিজাইন করবো কি হবে, এই নেটওয়ার্কিংটা কেমনে কাজ করবে, আমার লোড ব্যালেন্সিং কেমনে হবে, আমার লোড ব্যালেন্সিংয়ের উপরে র্যাপার বসাইতে হচ্ছে। সো এটা আসলে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে, বাট সিনিয়র ইঞ্জিনিয়ারদের আসলে আমার কাছে মনে হয় জানা উচিত, না হলে এটা সাফার করে, টিমকে সাফার করে। ডেফিনেটলি। ঠিক আছে ভাইয়া, সো আমরা একটু কুইকলি কিছু কোশ্চেন নিয়ে নিই। সো যেটা হবে স্বাভাবিক, ডেভঅপস এর ব্যাপারে কোশ্চেন একটু কম থাকবে, কারণ হচ্ছে এই ব্যাপারটা অনেকে বোঝেই না। কারণ আমাদের যারা অডিয়েন্স আছে তারা একটা আইডিয়া পেলো আজকের এটার উদ্দেশ্য ছিল যে এইটা যে একটা ক্যারিয়ার পাথ হতে পারে, প্লাস কিছু ট্যাবু আছে যে ভাই ডেভঅপস তো কিছু কোডিং পারে না বা এই ধরনের উল্টাপাল্টা কথা আমরা বলি। সো এই জিনিসগুলো একটু আজকে থেকে আশা করি বুঝতে পারবে। তো ভাইয়া আমি প্রথম একটা কোশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে do you recommend managed platforms like Heroku as a managed solution for large scale applications? আচ্ছা, ওই যে ওইটাই বলছে সে আর কি, পাস যেগুলা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, ও বলছে এইগুলা রেকমেন্ড করেন কিনা? আমার যতক্ষণ পর্যন্ত আমার প্রোগ্রাম থেকে সিস্টেম থেকে টাকা পয়সা আসতেছে, যতক্ষণ পর্যন্ত আমি ম্যানেজ করতে পারতেছি, ইটস গুড। যে কোনো জায়গায় হেরোকুতে ডিপ্লয় করে আমার যদি টাকা পয়সা কম খরচ হয়, আমার যদি টাকা রেভিনিউ বেশি আসে, আমার যদি সবকিছু ম্যানেজ করা যায়, ওয়াই নট হেরোকু? যে কোনো জিনিস, কোনো প্রবলেম নেই। এক্স্যাক্টলি, পারফেক্ট। আচ্ছা, তারপরের কোশ্চেনটা আমি নিচ্ছি। ভাই হয়তো আপনি বলে ফেলেছেন, আমি মিস করে গেছি, কাইন্ডলি কি আবার একটু এই প্রশ্নটির অ্যান্সার দিলে খুশি হতাম। আমি বর্তমানে ব্যাক এন্ড ফোকাসড, ইতিমধ্যে অ্যাডভান্স নোড.জেএস, এক্সপ্রেস, এমভিসি প্যাটার্ন, রেস্ট এপিআই, টাইপস্ক্রিপ্ট, নেস্ট.জেএস, এসকিউএল জানা আছে। এরপর যেহেতু জবে অ্যাপ্লাই করব, সেই জন্য কোন টপিকগুলো, ডেভঅপস এর কোন বিষয়গুলো আমাকে বুস্ট করবে জবের জন্য? ও আচ্ছা, মানে সে হচ্ছে তোমার এই স্ট্যাকগুলো জানে। এখন সে বলতে চাচ্ছে যে সে ডেভঅপস রিলেটেড জবগুলোতে যদি অ্যাপ্লাই করতে চায়, বিকজ হি ইজ এ মানে তার সফটওয়্যারের বেসিক আছে, আমি ধরে নিচ্ছি সে এখন ডেভঅপস এর বিষয়ে অ্যাপ্লাই করতে চায়, তখন ওই পার্টিকুলার সেক্টরটার জন্য তাকে কোন কোন জিনিসগুলো লার্ন করতে হবে বা স্কিল বাড়াতে হবে? ওকে, ফার্স্ট সেটা দিতে হবে হচ্ছে মানে নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিং এর একটা ঝাড়া আইডিয়া থাকতে হবে, মানে একদম ভালো আইডিয়া থাকতে হবে। ডকার, কুবারনেটিস, যে কোনো একটা ক্লাউড সিস্টেম, এডব্লিউএস হতে পারে, গুগল ক্লাউড হতে পারে, এটা সব এই জিনিসগুলো মাস্ট। দেন আসতেছে পাইপলাইন, সিআইসিডির জন্য জেনকিন্স হতে পারে, গিটল্যাব সিআই হতে পারে, গিটহাব অ্যাকশনস হতে পারে, বাট সিআইসিডির বেসিকটা জানা। এইটা ছাড়া আসলে এখন কোম্পানিগুলা ডেভঅপস এর ব্যাপারটা হচ্ছে একটু ঝামেলা, কি কোম্পানিগুলো খুবই চুজি, কারণ তার ইনফ্রাস্ট্রাকচার যে কোনো বুঝে বললাম
মানে রেসপন্সিবিলিটি বেশি, টাকা পয়সা বেশি, আর চুজ করার সময় ওরা বেছে চুজও করে আচ্ছা আমার ডেভঅপস ভালো কিনা। সো ওরা আপনাকে এমন ভাবে যাচাই করবে, আপনাকে পুরো প্রতিটা স্টেপে স্টেপে আপনাকে ছাঁকনি দিয়ে ছাকবে। সো এই জিনিসগুলো নিয়ে যদি আপনার খুব ভালো আইডিয়া না থাকে তাহলে ডেভঅপস ইঞ্জিনিয়ারে শিফট করাটা খুব কষ্ট হয়ে যাবে। কঠিন হবে। নেটওয়ার্কিং, ডকার, কুবারনেটিস, এডব্লিউএস, পাইপলাইন, দ্যাটস ইট। পারফেক্ট। আচ্ছা ভাইয়া, তো রেসপন্সিবিলিটির কথা যেটা বলছিলা, এখানে একজন কোশ্চেন করেছে যে দাদা ব্যাকএন্ড ডেভেলপারের মানে ব্যাকএন্ড ডেভেলপার কতটুকু রেসপন্সিবল? লাইক বুঝলাম ডেভঅপস ইঞ্জিনিয়ার তো রেসপন্সিবল, বাট ব্যাকএন্ড ডেভেলপার কতটুকু রেসপন্সিবল? আচ্ছা, রেসপন্সিবিলিটি ব্যাপারটা হচ্ছে আসলে আমি এখন আমার যে স্কোপে যদি বলি, আমাদের যে বিজনেসের ভিতরে ধরলাম 450 মাইক্রো সার্ভিস চলে সাপোজ। তো 450 মাইক্রো সার্ভিসের 50টা মাইক্রো সার্ভিস ওন করে একটা টিম, সেই টিমের ভিতরে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার আছে 10 জন। ওই ব্যাকএন্ড মাইক্রো সার্ভিসগুলোর রেসপন্সিবিলিটি তার। এই যে 450 মাইক্রো সার্ভিস চলতেছে ক্লাউডে, এই ক্লাউডে কোনো কিছু ঝামেলা হলে পরে এটা রেসপন্সিবিলিটি হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার। কনটেক্সট ডিফাইন, যখনই কোনো ঝামেলা হচ্ছে ব্যাকএন্ডে ঝামেলা ধরে ফেলছে, এইখানে ব্যাকএন্ডে ঝামেলা, স্ল্যাকে বা ডিসকর্ডে মেসেজ দিচ্ছি ভাই এই যে ঝামেলা, এটা তোমার ঝামেলা হয়ে গেছে, বাস ফিক্স করো। বাট তার আগ পর্যন্ত প্রথম ধাক্কাটা আসে আমাদের কাছে, বের করো আগে ঝামেলা কোথায়, তারপর শিফট ট্রান্সফার করো কাদের কাছে, ওই যারা ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার বা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার যার কাছে করতে পারবে। এক্স্যাক্টলি। সো যেটা বলা হয় যে অ্যাপ্লিকেশন লেভেল, আরেকটা হচ্ছে নেটওয়ার্কিং লেভেল, যেটাকে আমরা এইভাবে ভাগ করি আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল লেভেল আর কি। আমি যদি বলি স্পেসিফিক টু দ্য স্পেসিফিক, অনেক ক্ষেত্রে নেটওয়ার্কিং বলতে পারি আর কি। তো তোমার যেটা তুমি বলা যে অ্যাপ্লিকেশন লেভেলে যে দায়িত্বটা, সো আমাদেরকে আসলে বুঝতে হবে হোয়াট ইজ অ্যাপ্লিকেশন লেভেল রেসপন্সিবিলিটি এন্ড হোয়াট ইজ ইনফ্রাস্ট্রাকচারাল লেভেল রেসপন্সিবিলিটি। সো এটা যদি কেউ প্রুভ করতে পারে, ডেফিনেটলি এটা তো একটা টিম, হোল টিম, তাই না? তো সেই টিমটা যদি বের করতে পারে যে না এটা অ্যাপ্লিকেশন এন্ডে প্রবলেম হয়েছে, ইওর কোড অ্যাকচুয়ালি ক্রিয়েটেড দিস প্রবলেম, সো তাহলে আসলে দায়িত্বটা এর কাছে যাবে, ব্যাকএন্ড ডেভেলপারের কাছে যাবে। পারফেক্টলি এক্সপ্লেইন। তারপরে ভাইয়া পরের কোশ্চেনটা নিচ্ছি, গিটহাব সিআইসিডি ডকার শেখার বাংলা রিসোর্স কি আছে? আচ্ছা ভাই, এই কোশ্চেনটা আমি নিলাম এই কারণে যে আমি নিজে জানি যে তুমি নিজেও আসলে শেখানো বা এগুলোর সাথে জড়িত। তো তুমি যদি তোমার রিসোর্স গুলো সম্পর্কে একটু ওদেরকে বলে দাও, বা এগুলো শিখতে সে আরো বাংলা রিসোর্স চাচ্ছে, তো যদি এই ব্যাপারে তোমার কোনো সাজেশন থাকে আর কি। আচ্ছা, বাংলা রিসোর্স আমি নিজেও পাই নাই, এটা হচ্ছে ইংলিশে বা ইউটিউবে যে রিসোর্সগুলো আছে এগুলো খুবই ছড়ানো ছিটানো মিনস ডেভঅপসে বললাম স্কোপটা তো অনেক বড়। তো আসলে স্কোপটা কোথায় কাজে লাগে, আমি নিজে ক্লাস নেই, বাট আই থিঙ্ক ওই ক্লাসটা আসলে এরকম হয় যে আমি নিজে একটা অর্গানাইজেশনে ক্লাস নেই, মানে কন্টিনিউয়াসলি ক্লাস নেই। আমরা ওখানে চেষ্টা করতেছি বাংলাতে, সুমিত ভাই যেরকম এরকম বাংলাতে রিসোর্স করতেছে, এই রিসোর্সগুলো লঞ্চ করার। বাট আসলে সবকিছু এখানে আসলে অনেকগুলো ঝামেলা আছে যে আসলে এই কোয়ালিটি রিসোর্সগুলো জেনারেট করা। আর একটা ব্যাপার হচ্ছে আসলে বাংলা এই রিসোর্স দিয়ে খুব একটা কাজেও লাগবে না, মানে আমি ভিডিও দিলাম, বাট এটা হচ্ছে যেটা করতে হবে আপনার একটা স্পেসিফিক এনভায়রনমেন্টে শিখতে হবে। কারণ আমি নেটওয়ার্কিং এর একটা এক্সাম্পল, একটা এক্সারসাইজ আপনাকে করাবো যে ডকারের আমি মঙ্গোডিবি থেকে একটা টিসিপি ডাম্প করে প্যাকেট অ্যানালাইসিস করে দেখাবো যে এখান থেকে প্যাকেটটা বের হয়ে ডকার কন্টেনার থেকে প্যাকেটটা বের হয়ে আমার মঙ্গোডিবিতে যা যাচ্ছে হিট করতেছে। এই জিনিস আসলে ইউটিউব দেখে শেখা, মানে ইউটিউবের জাস্ট দেখে শেখা যায় না। এটাকে যেমন রিল্যাক্স একাডেমি আছে, রিল্যাক্স একাডেমি হিউজ এক্সপেন্সিভ, $65 পার মান্থ, বা ক্লাউড গুলো আছে ওখানে শেখা যায়। আরেকটা হচ্ছে যে এই যে আমরা এই জন্য যেভাবে আমি যেভাবে ক্লাস নিই সেটা হচ্ছে যে ইউটিউবে ক্লাস এই কারণে খুব বেশি সুমিত ভাইয়ের মতো করা হয় না, এটা কোনো লাভ হয় না। সুমিত ভাইয়ের যেটা হচ্ছে যে কেউ টেস্ট করতে পারে, তার নিজের এনভায়রনমেন্ট টেস্ট করতে পারে, কিন্তু আমি যদি ইউটিউবে ক্লাসও নেই, ওটা আসলে টেস্ট করার কোনো ওয়ে নাই, কারণ আপনার এডব্লিউএস অ্যাকাউন্ট লাগবে, আপনার লাগবে। সো এই জন্য আসলে ওইভাবে করে নেওয়া হয় না, কারণ এটা আসলে খুব বেশি আমি দেখছি, আমি ইউটিউবে তো অনেক ভিডিও আমি নিজে দেখে শিখছি, কাজে লাগে না খুব একটা, কারণ আমি দেখে বুঝতে পারছি ঠিক আছে এটা এভাবে কাজ করতেছে, দ্যাটস ইট। বাট ওটা আসলে নলেজ তো ভোলাটাইল, চলে যায় মাথা থেকে, আর আমাদের প্রোগ্রামিং নলেজ আরো ভোলাটাইল, আরো তাড়াতাড়ি চলে যায়। সো আসলে কোনো কাজে লাগে না, এটাই। মানে কোশ্চেনে কোনো স্পেসিফিক অ্যান্সার নেই, আপনারা ইংলিশ দেখে শিখতে হবে আর কি, মানে যেসব রিসোর্স ওগুলো থেকে শিখতে হবে, নিজে ট্রাই করতে হবে, দ্যাটস ইট। এক্স্যাক্টলি। ওকে ভাইয়া, তারপরের এই কোশ্চেনটা নিচ্ছি যে ব্যাকএন্ড জবে অ্যাপ্লাই করব, এর জন্য ডেভঅপস এর বিষয়গুলো নিয়ে হালকা একটা আইডিয়া নিয়ে সেইটা সিভিতে অ্যাড করে অ্যাপ্লাই করাটা কি উচিত হবে কিনা? মানে সে অ্যাপ্লাই করবে ব্যাকএন্ডে, কিন্তু সে ডেভঅপস এর একটু টুকটাক জানি এগুলো অ্যাড করবে, কোনো লাভ আছে কিনা?
না, এটা করা উচিত হবে না। কারণ ওই আচ্ছা, টিমে ডেভঅপস ইঞ্জিনিয়ার যদি থাকে তাহলে খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে এক্স্যাক্টলি। খেয়ে তবে ফেলতে তবে এখানে আসলে এখানে এখানে একটা ছোট্ট পয়েন্ট আমি অ্যাড করব, সেটা হচ্ছে ওই যে আমি সবসময় বলি যে চাকরির ক্ষেত্রে চাকরি ইজ এ মাইন্ড গেম। আমি সবসময় বলে থাকি যে যেখানে আমরা জব নিতে যাচ্ছি, ইউ আর অ্যাকচুয়ালি প্লেইং এ গেম উইথ দ্যাট রিক্রুটার এন্ড দ্য রিক্রুটার ইজ অলসো প্লেইং এ গেম উইথ ইউ। সো সে তার স্বার্থ দেখছে, তুমি তোমার স্বার্থ দেখবা। সো তোমার যদি কোনো অ্যাডেড স্কিল থাকে যেটা তোমার কাছে মনে হয় এভারেজ, হ্যাঁ, তোমার ভিতরেই রাখো, কোম্পানিটাতে ঢুকো আগে স্পেসিফিক জায়গাটা দিয়ে, ঢুকে তারপরে ইউ উইল গেট লটস অফ অপরচুনিটিস টু শো ইউর স্কিলস। যদি তোমার কিছু স্কিল তাদের নজরে পড়ে যায়, দ্যাট কোম্পানি উইল ফাইন্ড দ্যাট, এবং তখন তুমি বেনিফিট পাবা ডেফিনেটলি, ওইটা বৃথা যাবে না। হ্যাঁ, সো শুরুতেই সিভিতে আননেসেসারি জিনিস দিবা না, বিকজ সিভি একটা কোম্পানি রিসিভ করে অনেক, তখন এইসব জিনিস কিন্তু ফিল্টারেশনে বাদ যায়, যে এই লোক আসলে অ্যাডিশনাল জিনিস দিচ্ছে যেটা আসলে ভালো মতো জানে না। সো ওই ধাক্কাটা কাটানোর জন্য এই কাজটা করো না আর কি, যেটা সজল রাইটলি সেড আর কি, যেটা করা উচিত হবে না। আমি আরেকটু অ্যাড এনিওয়েজ, করতে পারি যে আমরা এরকম করতে শিওর পারি। শিওর ভাই। আপনি যদি আপনি লিখলেন আচ্ছা আমি ডকার পারি, তো ডকার যদি পারার কথাই বলি তাহলে আসলে এমন ভাবে পারতে হবে যে ডকার কিভাবে তৈরি হয়, একটা সার্ভার ডকার কন্টেনার কি, কন্টেনার ধরেন সাপোজ কোন ডেভঅপস, আমি ইন্টারভিউ নিচ্ছি, আমি হলে কি করব, আমি যেহেতু ইন্টারভিউ নিই, তো কেউ কোন একটা ক্যান্ডিডেট যদি এসে বলে, দেখা গেলো মাত্র সেই ইউনিভার্সিটি থেকে বের হয়েছে, সে বলছে হ্যাঁ আমি ডকার পারি, কুবারনেটিস পারি, এগুলো যখন বলে, প্রথম কথা হচ্ছে যে মানে আমি হ্যাঁ আমি 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 ওপেন এইসব ব্যাপারে, আমি ওপেন যে সে পারতেই পারে, কিন্তু সেই পারার ব্যাপার তখন আমি তাই কোশ্চেনগুলো করা শুরু করি, কোশ্চেনগুলো এভাবে করি, আচ্ছা ঠিক আছে তাহলে ডকারের ভিতরে কন্টেনারটা কোথায় তৈরি হয়, এইটার পিছনে এটা আসলে কি কোনো ভার্চুয়াল মেশিনের ভিতরে কোন জায়গাটা তৈরি হয়, তার নেটওয়ার্কিং কিভাবে কাজ করে, এই একটা কোশ্চেন করা মাত্র সে আসলে বোঝা যায় তার সে কতটুকু জানে, ডকারের ইমেজে তৈরি হয়, ফাইল সিস্টেমটা কিভাবে কাজ করে। সো এই কোশ্চেনে আমি যদি অ্যান্সার দিতে পারেন, আপনি যদি মনে করেন যে আমি এইসব কোশ্চেনের সব অ্যান্সার দিয়ে উড়াই দিতে পারবো, তাহলে প্লিজ লেখেন, সমস্যা নেই, আপনি হয়তো প্রোডাকশনে কাজ করেন না বাট লেখেন তখন, কারণ আপনি জানেন আপনাকে এখন এইসব বেসিক আপনি জানেন, আপনি অ্যান্সার দিতে পারবেন, প্রোডাকশনে যদি আপনাকে কাজ দেওয়া হয় আপনি করতে পারবেন, আমি এটার ব্যাপারে ড্যাম শিওর। এক্স্যাক্টলি। সো ওইটাই বললাম যে মাইন্ড গেম খেলা তো ওইখানেও দরকার হবে, যে এমন কিছু একটা লিখলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু রিক্রুটার ওই বিষয়ে কোশ্চেন করা শুরু করবে। সো যদি ইফ ইউ আর কনফিডেন্ট টু ডু দ্যাট, তাহলে কোনো সমস্যা নাই আর কি। পারফেক্ট। আচ্ছা, তারপরের কোশ্চেনটা নিচ্ছি ভাইয়া। সেটা হচ্ছে ডেভঅপসে সাইবার সিকিউরিটি কতটুকু ভূমিকা পালন করে, সাইবার সিকিউরিটি সেক্টর থেকে ডেভঅপসে আসা কতটা যুক্তিযুক্ত? এসআরই আসলে সাইবার সিকিউরিটি এখন মেইনটেইন করে, মানে সেকঅপস বলে একটা জায়গা তৈরি হয়েছে, যারা হয়তো খুব স্পেসিফিকলি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, বাট আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে সিকিউরিটি নিয়ে কাজ করতে হয়। আমাদের জব স্কোপে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে একটু বলি, একটা থাকে হচ্ছে কস্ট অপটিমাইজেশন, ক্লাউডের কস্ট হিউজ হয়, আপনারা রিসেন্ট কিছু ইভেন্টে হয়তো দেখবেন বাংলাদেশেও ক্লাউডের কস্ট হিউজ। কিরকম, আমাদের বাসার এই যে রাউটার থেকে প্যাকেট বের হচ্ছে, সেই প্যাকেটের জন্য কি আমরা কি কিন্তু কোনো টাকা পয়সা দিচ্ছি না, আমরা ইন্টারনেটে ব্যান্ডউইথের জন্য টাকা দিচ্ছি, কিন্তু ইন্টারনেট কোম্পানি এসে যদি বলে তোমার বাসার রাউটার থেকে যত জিবিপিএস ডাটা বের হবে সেই ডাটার জন্য তোমাকে চার্জ করতে, আমি চার্জ করবো, তুমি তো বিল দিচ্ছই, এটার জন্য তোমাকে চার্জ করবো, তখন ব্যাপারটা বুঝতেছেন আপনি, কিন্তু জানা খরচ করার আগে আপনি কিন্তু চিন্তা করবেন, একটা সার্চ দিব, আমার তো প্যাকেট রাউটার থেকে প্যাকেট বের হবে, আমার তো চার্জ করবে। ক্লাউডে এই জিনিসটা হয়, গুগল ক্লাউডের নেট গেটওয়ে থেকে বা এডব্লিউএস এর নেট গেটওয়ে যখন প্যাকেট বের হয় প্রতি জিবিপিএস জন্য চার্জ করে। মানে আপনি যদি এমন ভাবে সিস্টেম ডিজাইন করে রেখে দেন যে এই বিল বেড়ে যাবে, তখন আপনার কোম্পানি অর্গানাইজেশন সিও আপনাকে খেয়ে ফেলবে, আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক আছে। ঠিক সেম ওয়েতে আপনি আপনার ডাটাবেস ডিপ্লয় করছেন ক্লাউডে, পাবলিক আইপি দিয়ে সবার সামনে ওপেন করে রেখে দিচ্ছেন, মঙ্গোডিবি তাও, ঠিক আছে। সো অ্যাজ এ ডেভেলপার আপনি এই কাজটা করছেন, সো ওই ডাটাবেস তো কম্প্রোমাইজ হলে পারে, আপনি রেসপন্সিবল, অবভিয়াসলি আপনি রেসপন্সিবল, কারণ আপনি কি ভুল করছেন, প্রথম যে ভুলটা করছেন সাইবার সিকিউরিটি সবচেয়ে বড় ফ্লড, যে আপনার ডাটাবেসের অ্যাপ্লিকেশন, ডাটাবেসের সাথে কথা বলবে শুধু অ্যাপ্লিকেশন, সেটাকে আপনি পাবলিকলি ওপেন করে দিয়ে রাখছেন, এটা তো সাইবার সিকিউরিটি নলেজ, ঠিক আছে। সো অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার কেউ যদি কাজ করে, সে যদি খুব কোর সাইবার সিকিউরিটি যাইতে চায়, তার জন্য খুব ইজি, কারণ সে অলরেডি নেটওয়ার্কিং পারে, সে জানে কিভাবে অ্যাপ্লিকেশন কাজ করে, এখন জাস্ট সে যদি খালি একটু ওই অ্যাটাকিং ভেক্টরগুলো নিয়ে চিন্তা করে, কিভাবে অ্যাটাক করবে এগুলো চিন্তা করে, তাহলে সে ওইদিকে মুভ করতে পারবে আর কি, ঠিক আছে। আর সিকিউরিটি থেকে সাইবার সেক্টরে দুইটাই ভাইস ভার্সা, যে কোনো সেক্টর থেকে যে কোনো সেক্টরে যাওয়া যায়, কেউ যদি সিকিউরিটি সিস্টেম জানে ডেভঅপসে আসা ইজি, বাট ওই যে ব্যাপারটা এরকম যে কেউ যদি আবার সিকিউরিটি জানে শুধু শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না জানে, তাহলে আবার ডেভঅপসে আসতে হবে না, সবকিছুর আগে ওই একটা প্যারামিটার খুব রিলেটেড আর কি। আচ্ছা, তারপরের ইয়েতে আমি আসছি যে ওকে, হাউ কস্টলি টু লার্ন ডেভঅপস ইন টার্মস অফ বাংলাদেশ। হ্যাঁ, সো এখানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আসলে আমি যদি কেউ শিখতে চাই টাকা লাগবে কত, রিসোর্স
কি কস্টলি কিনা? হিউজ হিউজ এই ব্যাপারটা আসলে আমি আমার নিজের একটা কথা বলি, সেটা হচ্ছে আমার রিসেন্টলি আমি ইনভেস্টমেন্ট বলি আমার লিনাক্স একাডেমিতে আমার ইনভেস্টমেন্ট ছিল প্রায় 1 লাখের মতো ওভার দ্য টাইম, নট একদিনে। আমার বিভিন্ন বই, কোর্স, আমি প্রচুর কোর্স কিনি, ভয়ঙ্কর পরিমাণে কোর্স কিনি। ইউটিউবে একটা কোর্স আসছে, কোনো জায়গায় একটা কোর্স আসছে, আমি কোর্স কিনতে 2বার চিন্তা করি না, ঠিক আছে? দেন হচ্ছে ক্লাউড বিল, আপনাকে যে কোনো একটা ক্লাউডের কাছে টিকিট নিতে হবে। বাট এখন সুবিধা আছে, এখন বাংলাদেশে ব্রিলিয়ান্ট ক্লাউড আছে, আপনি ব্রিলিয়ান্ট ক্লাউডে ডেভঅপস শিখতে হবে। সো ওদের বিকাশ দিয়েও করা যায়। সো ডেভঅপস শেখা অনেক কস্টলি। আমার যদি বলি, আমার ডেভঅপসের পুরো ডাউন দ্য লাইন 3 ইয়ার্সে আমি এভারেজে 3 থেকে 4 লাখ টাকা খরচ করছি নিজের পিছনে ফর লার্নিং। সো ব্যাপারটা হচ্ছে যে এটা কন্টিনিউ এখনো খরচ করতে হয়, কারণ আমি কিছু জিনিসপত্র আছে, এগুলা খালি একজনই বানায়, ওই জিনিসটা জানে, তো আমাকে ওইখান থেকে কিনতে হয়, কিছু করার নাই, কারণ আমার নলেজটা দরকার। এটা ব্যাপারটা হচ্ছে আসলে আপনি কিন্তু ডেভঅপস আপনি কিন্তু কম্পিটিশন করছেন ইন্টারন্যাশনাল মার্কেটে। সো আপনি যদি টাকা আপনার নিজের পিছনে খরচ না করেন, অন্যজন যদি ওই কোর্সটা কিনে খরচ করে, সে যদি ওই ইন্টারভিউ পাস করে যায়, তাহলে কিন্তু আপনার লস, একদম স্ট্রেইট। সো এটা কস্টলি, ইউ হ্যাভ টু স্পেন্ড মানি। এটার কোনো সেকেন্ড ওয়ে নাই। আমি যদি বলবো যে হ্যাঁ না, তুমি ওপেন সোর্স ডকুমেন্টেশন করে ফেলতে পারবা, ইটস নট পসিবল। এটা ট্রু, মানে হার্শ ট্রুথ। এটা সাইবার সিকিউরিটি, কেউ যদি সাইবার সিকিউরিটি শিখতে চায়, আমি যে টাকা খরচ করতে বললাম, তার থেকে 5 থেকে 6 গুণ টাকা ইনভেস্ট করতে হবে তার নিজের পিছনে, ঠিক আছে? সো আমি সজল, আমি জাস্ট মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম। তুমি যেহেতু ব্রিলিয়ান্ট ক্লাউডের রিসোর্সের কথাটা বললা, এটা নিয়ে অনেক কোশ্চেন আসে আর কি, যে আমরা কোথা থেকে বা এগুলো অনেকে কোশ্চেন করতে পারে, জন্য আমি লিংকটা দিয়ে দিয়েছি, তুমি একটু যদি চেক করে দাও যে whether it is right or not wrong. brilliant.com আর কি, হ্যাঁ ওদের এখানে .com.bd আর কি। হবে, হ্যাঁ আমি এটাই পেলাম আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে ফ্যাক্টর কি, আপনি কোর্স যখন আমরা কিনি বা যে কোনো কোর্স কিনে আমরা যখন খরচ যখন শিখি, এটা না অনেক কাজে দেয়। আমি এখনো ওই কোর্সের কন্টেন্টগুলো এখনো রীতিমতো প্র্যাকটিস করি, পড়াশোনা করি, এবং আমি প্রচুর আমি একটা কাজ করি, নোটবুক মেনটেন করি। লাইক আমার হিউজ নোটবুক আছে বাসায়। আমার কাগজ থেকে শুরু করে গিটহাব বা মেইলে বা বিভিন্ন জায়গায় আমি প্রচুর পরিমাণে নোট করে রাখছি, যে এটা কিভাবে কাজ করে, ওটা কিভাবে কাজ করে। হিউজ আমি যদি বলি আমার নোট বেস হিউজ। এটা কাজে লাগে কেন? কারণ আমি বারবার এগুলোকে রিভাইজ করি, ঠিক আছে? সো ডেভঅপস এর এই ব্যাপারটা আমি জানি যে আমি যখন বলবো যে 4 লাখ টাকা খরচ করতে হবে, এটা আসলে 4 লাখ বা 5 লাখ টাকাতে বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায়, ঠিক আছে? সো আমি নিজের পিছনে খরচ করবো, আমি কিন্তু বলছি না একদিনে খরচ করবো। ওভার দ্য টাইম যে আমি দেখা গেল আমি খরচ করছি হয়তো 3 বছর ধরে, দ্যাট মিনস আপনি বছরে 1 লাখ টাকা খরচ করতেছেন। এটার রিটার্নটা আসা শুরু করে কখন? আসা শুরু করে যখন আমি ফার্স্ট জবে গেলাম, যখন আমি ভালো করলাম, সেকেন্ড জবে যখন আবার যাচ্ছি তখন আরো ভালো করতেছি। সো আমার কিন্তু গ্রোথ হচ্ছে। সো এই টাকাটা পরবর্তীতে মনে হয় দূর, এগুলো কোনো ব্যাপার না। এক্স্যাক্টলি। আর আরেকটা কথা যেটা সজল বলছিল, যেটা আসলে আমার প্ল্যাটফর্মের সাথেও সংশ্লিষ্ট, যার কারণে আমি এখানে একটু অ্যাড করে দিতে চাই, সেটা হচ্ছে এই যে মানে যারা শিখাচ্ছে বা যে রিসোর্সগুলো তৈরি হচ্ছে, সেটা একজন ইন্ডিভিজুয়াল মানুষ শেখাক বা কোনো একটা ইনস্টিটিউশন শেখাক বা লিনাক্স একাডেমির মতো হিউজ একটা ইনস্টিটিউশন শেখাক বা খান একাডেমি শেখাক, যেই শেখাক, যখনই এরকম কোনো প্র্যাকটিক্যাল জিনিসকে আমরা ইউটিউব ভিডিও বা যে কোনো একটা সিঙ্গেল ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করতে যাব, যেমন আমি যদি সিম্পল আমার একটা এক্সাম্পল দিই, আমার কিন্তু ইভেন্ট লুপ বোঝাইতে খবর হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আমি যদি এরকম অনেক লজিক থাকে যেগুলো আসলে বোঝাতে কিন্তু আমাদেরও খবর হয়ে যায়, তখন আমাদেরকে কি করতে হয়? দেন আই নিড টু ইনভেস্ট মাই টাইম অন প্রেজেন্টেশন, I need to invest time on preparing the animation. হ্যাঁ, তোমরা তো দেখো যে বাহ কি সুন্দর একটা অ্যানিমেশন ঘুরে যাচ্ছে, ঠিক আছে? বাট ভাইয়া, এটা করার পিছনে যে একজন মানুষের কি পরিমাণ শ্রম যাচ্ছে, এবং একজন প্রোগ্রামার আমার আরো কাজ আছে। সো আমি যখন আমার সময়টুকু এখানে ব্যয় করছি, ডেফিনেটলি দ্যাট সময়েরও কস্ট আছে। সেই কস্টটা আমার ফ্যামিলির কাছে আছে, আমার কোম্পানির কাছে আছে, আমার অর্গানাইজেশনের কাছে আছে, পার্সোনাল আমার কিছু স্পেস আছে। সো এই মানুষটা তখনই ইনভেস্ট করবে, সেই মানুষটা তখনই এইভাবে বোঝানোর চেষ্টা করবে যখন ইউ গাইজ আর পেইং হিম ব্যাক, অর ইদার থ্রু মানি অর ইদার থ্রু রেসপেক্ট। যে কোনো একটা কিছু তো দিতে হবে ভাইয়া। বাংলাদেশে তোমরা 90% মানুষ করবা সমালোচনা, আর কিছু একটা শেখাইতে গেলে সেটার 100টা খুঁত ধরবা। হ্যাঁ ভাই, যদি কারোর খুঁত মনে হয়, তোমার যদি মনে হয় মানুষটা রং শেখাচ্ছে, ডোন্ট ডিসরেসপেক্ট প্লিজ। ইউ ক্যান সুইচ, দ্যাটস ওয়াই ইউ আর ইন ইউটিউবে তোমার আশেপাশে অসংখ্য ভিডিও তোমাকে সাজেস্ট করা হচ্ছে। কেউ আবার বলছে ভাই ইউটিউবের আশেপাশের ভিডিওগুলো আমাকে ডিস্ট্রাক্ট করে।
ভাই এখন আমার তাহলে তুমি প্ল্যাটফর্ম চেঞ্জ করো। সো হোয়েন ইউ আর লার্নিং ইউ ক্যানট পুট এক্সকিউজেস। সো এক্সকিউজ ইজ নেভার অ্যাকসেপ্টেড, কারণ তোমরা এমন একটা সময় আসো যখন তোমরা রিসোর্স পাচ্ছ। আমরা এমন সময় পার করে আসছি যখন নীল খেতে দিনের পর দিন 30 টাকা বই 20 টাকায় কেনার জন্য আমাকে ওই লোকটাকে তেল দিয়ে যেতে হয়েছে দোকানদারের কাছে। তো এরকম দিন গেছে, এবং সেই বইটাও আমরা আবার ফেরত দিয়ে আসছি, 10 টাকা রিটার্ন নিছি। সো এরকম দিন আমরা পার করে আসছি। সো নাও ইউ আর গেটিং রিসোর্সেস, দ্যাটস ওয়াই তোমাদের কাছে মনে হচ্ছে অনেক কিছু খুব ইজিলি অ্যাক্সেসেবল। সো ইজি রিসোর্সের প্লিজ দাম দাও। সো তাতে যেটা হবে আসলে, এবং আরেকটা যেটা আমি কোশ্চেন এখানে পেয়েছি যে ইউডেমির কোর্সগুলো কি কাজে আসবে কিনা। হ্যাঁ, রেটিং তো দেখলাম অনেক ভালো। হ্যাঁ, সো আচ্ছা, এখানেও যদি সজল একটু তোমার ইনপুট দিতা, তারপরে আমি একটু আমার কথাটা বলবো। আচ্ছা, ইউটিউবে কোর্স কাজে লাগবে অবভিয়াসলি, বললাম তো কোনো কোর্সে আমার সব কোর্স, ইউডেমি কোর্স তো কাজে লাগবে, সবকিছুই কাজে লাগবে। যেমন আমি কিভাবে কোর্স কিনি, কেন এত কোর্স কিনি, বা আমাদের একটা কালচার, আমাদের টিমের, আমি যখন ব্রিলিয়ান্ট ক্রাউডে ছিলাম বা ওই টিমটা আমি এখনো মেনটেন করি, ওই ছেলেপেলেগুলো আমার সাথে এখন আমরা কাজ করি বিভিন্ন সময় আড্ডা দিই। সো আমরা করছি কি এই কোর্সগুলো হচ্ছে ধরেন সবগুলো কোর্স কিনি, কেন কিনি, দেখলে একটা কোর্সের একটা টপিক ভালো লাগছে, বিলিভ মি, জাস্ট 15 মিনিটের টপিক, সেটার জন্য আমি $150 খরচ করা লাগছে। আমার এটা দরকার, আমার ওইটুকু শিখতে হবে, আমার ওই এক লাইন শিখতে হবে, লোকটা এক লাইন বেশি জানে, আমার শিখতে হবে। সো এটার জন্য আমার টাকা খরচ করতে হবে। সো ইউডেমি কোর্স ওইভাবে কাজে লাগবে, ঠিক আছে। ইউডেমি কিনতে পারি, আমি লিনাক্স একাডেমি কিনতে পারি, যে কোনোভাবে শিখতে পারি। আমরা আমার জুনিয়র সাথে আমি একসাথে অফিসে পড়তাম আর কি, আমরা বই কুমারিসিন অ্যাকশন নামে একটা বই আছে, ওই বই একসাথে আমরা বসে বসে দুজন মিলে পড়তাম, অফিসে বসে বসে কাজ করতাম আর পড়তাম। আচ্ছা, আমাদের এটা 2 ঘন্টা পড়ার টাইম, আমরা পড়বো। সো আপনি যে কোনোভাবে শিখতে পারবেন, এটা আপনার শেখার ব্যাপার, আপনি কিভাবে শিখবেন ইটস আপ টু ইউ। ইউডেমি কোর্স খুবই কাজে লাগে, বাট ওই যে বললাম আপনাকে, কোর্স কিনে খালি ভিডিও দেখলে পরে ওটা কোনো কাজে আসবে না। ডেভঅপসে ভিডিও দেখে জাস্ট খালি রেখে দিলে, ডেভঅপস কি আসলে আমার মনে হয় কোনো কিছুতে কাজে আসবে না, কোনো কিছু কাজে আসে না। রিঅ্যাক্টের কোর্স আমি করলাম, সুমিত ভাই ভিডিও দেখলাম, সুমিত ভাইয়ের ওই আমার ইভেন্ট লুপের এটা মনে আছে, অসাধারণ, মানে ওই নিমিশনটা অসাধারণ ছিল, ঠিক আছে। ইভেন্ট লুপ এত অনেক বড় একটা জিনিস হচ্ছে জাভাস্ক্রিপ্টের। এখন আমি যখন ভাইয়ের ওইটা ইউটিউবে দেখছি, আমার প্রথমে হচ্ছে ভাইয়ের উপর রাগ কাজ করছে, এত সুন্দর জিনিস ভাইয়া ইউটিউবে কেন দিল। এটা পিছনে কারণ আছে। কারণ হচ্ছে যে লাইক আমি যখন ক্লাস নেই, আমি নিজে আইপ্যাড ইউজ করি, আমি ম্যাকবুকে, মানে আমার সব কাজে ম্যাকবুক করি। সো এই ডিভাইসগুলো না প্রচন্ড এক্সপেন্সিভ। সো আমাকে এই এক্সপেন্সিভ ডিভাইস কিনতে হচ্ছে, আমার এগুলোতে ক্লাস নিতে হচ্ছে, আমি ভিডিও এডিটিং করতেছি, আমার টাইম যাচ্ছে, ইফোর্ট যাচ্ছে, যাওয়ার পরে সেইগুলো নিয়ে আসলে আমরা যখন পরবর্তী থেকে সমালোচনা করতেছি বা ওটা নিয়ে বলছি, ভাই এটা তো বুঝি না, এটা ভালো বোঝানো হয় নাই, এটা আসলে কোনো, আমি মানে এটা আমাদের নিজেদের প্রফেশনাল একটা জায়গা থেকে আসলে একটা কি বলবো, যে আমরা এখনো প্রফেশনাল হইতে পারি না আমরা আমাদের এজ এ কমিউনিটি হিসাবে, ঠিক আছে। তো রাগ লাগছে এই কারণে যে ভাইয়ার এই কোর্সটা বা এই জিনিসটা পেইড কোর্স হিসাবে অনেক বেশি ডিজার্ভ করে, কারণ এটা ইফোর্ট। আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কিন্তু টিকিটের ভিতরে লিখি যে আমার এটা ইফোর্ট লাগবে, টু স্টোরি পয়েন্ট মানে হচ্ছে 16 ঘন্টা আমি এটার পিছনে ইফোর্ট দিব, দ্যাটস ওয়াই কোম্পানি পে দ্য মানি ফর আস, রাইট। সো আমরা এখানে কন্টেন্ট যারা ক্রিয়েট করতেছি, তারাও তো আমরা এখানে আমাদের ইফোর্টটা দিচ্ছি, ফ্যামিলিকে টাইম দিচ্ছি না। সন্ধ্যার পর অফিসের পরে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে বসতেছি, আমার হয়তো ওয়াইফ বলতে চাচ্ছে চলো আমরা একটু ঘুরতে যাই, আমি তো ঘুরতে যাচ্ছি না। So obviously this sort of things deserve respect or other অন্যান্য জিনিস আমরা মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর সেটা ডিজার্ভ করে, ঠিক আছে। সো আমার ওই জন্য ভাইয়ের প্রশ্ন লাগছে যে ভাইয়া এত ভালো একটা কন্টেন্ট ইউটিউবে কেন দিল, কারণ বাংলাদেশের ইউটিউব থেকে আসলে বাংলাদেশ ইউটিউবার কোনো টাকা ইনকাম করে না। বাংলাদেশ ইউটিউবের এখন যে টাকা আসে সেটাতে ভাইয়া যদি এখন চায় যে একটা ভাড়া করবে, কন্টেন্ট যারা ডিজাইন করে দিবে, ফ্রন্ট এন্ডের ভাড়া করবে, সে টাকা সে কোথা থেকে দিবে? তার মানে আর্নিং সোর্স কি? সে তার নিজের পকেট থেকে দিবে? নিজের পকেট থেকে কেন আমি মানে এভাবে কন্ট্রিবিউট করে আবার হচ্ছে মানুষের কথা শুনবো, তো কোনো মানে হয় না। এক্স্যাক্টলি। আর আরেকটা ভাই, যেটা তুমি বললা যে আমি কেন এটা ফ্রি দিয়েছিলাম, আমার পিছনে উদ্দেশ্যটা এটাই ছিল যে কেউ তো দিচ্ছে না। সো আমি জাস্ট চাচ্ছিলাম যে একটা দুইটা দিয়ে দেখি যে মানুষ কিভাবে নেয়। সো মানুষ অ্যাটলিস্ট গুড কোয়ালিটি কন্টেন্ট যে বাংলায় পসিবল। ইভেন I got some feedback from Indian people. They don't understand Bangla, but surprisingly they watch my contents এবং they get back to me. তারা আমাকে বলছে যে আমি তোমার কন্টেন্ট করে দেখছি, সাবটাইটেল দিয়ে হিন্দি করে দেখছি, এবং তাতে যেটুকু বোঝা গেছে তাতে হি আন্ডারস্টুড যে এটার কন্টেন্ট কোয়ালিটি অনেক ভালো। সো আই ওয়াজ জাস্ট ট্রাই টু ব্রেক দ্য ট্যাবু যে আমাকে শুধুমাত্র ট্র্যাভার্সি মিডিয়ার কাছে যেতে হবে বা আমাকে নেট নিনজার কাছে যেতে হবে বা এরকম কোর্টের কাছে যেতে হবে, বাংলাদেশের কেউ ভালো কন্টেন্ট বানায় না, এই কথাটা আমি অনেক দিন ধরে শুনছি আর কি। সো এই জিনিসটা আমাকে খুব পেইন দিত যে এই কথাটা কেন হবে, এমন কি কন্টেন্ট এরা বানাচ্ছে যে আমরা পারবো না।
সো দ্যাটস ওয়াই আই টুক দ্য চ্যালেঞ্জ, এবং আই ট্রাইড টু প্রুভ, আমি জানি না প্রুভ করতে পারছে কিনা, যে অ্যাকচুয়ালি তাদের থেকে বেটার কন্টেন্ট বা ইনফ্যাক্ট তাদের সমতুল্য কন্টেন্ট, তাদেরকে উইথ ডিউ রেসপেক্ট তাদের সমতুল্য কন্টেন্ট হয়তো আমরা বানাতে পারবো। সো এখন প্রবলেমটা যেটা হচ্ছে যে এই কন্টেন্টটা আমি বানালাম, তুমি যেটা বললা ভাইয়া, আজকে সজল যদি ডিসিশন নেয় যে আমি আমার কিছু নলেজ শেয়ার করব এবং আমি আমার ডেভঅপস ইঞ্জিনিয়ারিং থেকে যা যা শিখলাম সেগুলো আমি শেয়ার করব, সেটা শেয়ার করতে গিয়ে তখন তোমাকেও এরকম ধরনের অ্যানিমেশন বা এগুলোর সাহায্য নিতে হবে, আদারওয়াইজ ইউ কান্ট এক্সপ্লেইন। সো তখন তুমি কি করবা? তখন তোমাকে ইনভেস্ট করতে হবে। তো সেটা করার পরে তুমি যখন দিবা, একজন রবিনহুড এসে সে বলবে আমি কোর্সটা নীল খেতে দিয়ে দিয়ে চটি আকারে বিক্রি করে দিয়ে 10 টাকায় বিক্রি করে সে বলবে আমি মানুষের উপকার করছি, ঠিক আছে? সো ওয়েন দিস কাইন্ড অফ থিংস হ্যাপেন, আমি দেখেছি বাংলাদেশে জঙ্কার ভাইয়ের কোর্স নীল খেতে বিক্রি হয়, আমি দেখেছি অমুকের কোর্স অমুক জায়গায় বিক্রি হয়, এটা কি পরিমাণ পেইন দেয় আমাকে, আমি তখন সত্যিকার অর্থে আমি এই কারণে পেইড করছি আনি না। হ্যাঁ, কারণ আমার কথা হচ্ছে যদি এটা যদি কেউ করে তাহলে ওই মানুষটার শ্রম, হ্যাঁ মানে আমি তো তাহলে ভাই নীলক্ষেতের দোকানে বিক্রি, আমি এখন নীলক্ষেতের দোকানে কি বিক্রি হয় আমরা তো জানি, হ্যাঁ, তো আমি কি এখন ওই পর্যায়ে নামবো? হ্যাঁ, তো কাইন্ডলি যারা এগুলা কাজ করছে কাইন্ডলি এগুলা রবিনহুড না ভাইয়া, তারা আসলে সজলের মতো মানুষগুলাকে এই ইন্ডাস্ট্রিতে আসতে নিষেধ করছে, এখানে কন্ট্রিবিউট করতে নিষেধ করছে। আমার এবার শেখাও জানা ভাই। আমি অনেকে শেখে না, শেখে না, টেরাবাইটস অফ ভিডিও লিন্ডার টেরাবাইটস অফ পাইরেট ভিডিও আমার হার্ড ড্রাইভ পড়ে আছে, বাট এটাতে কোনো আউটকাম নাই। সো আর একটা কথা বলি, বাংলাদেশের ইঞ্জিনিয়ার থেকে এখন মানে মানুষজন বাইরের লোকজন কোর্স নিচ্ছে, পড়তেছে, পড়ে তারা বিভিন্ন জবে ঢুকতেছে, এটা ট্রু। আমাদের কাছ থেকে বিভিন্ন যারা তারা করতেছে কি, তারা বলছে ভাই তুমি আমাকে কোর্স করাও, তাদেরকে পড়ায় আমরা টাকা পাচ্ছি, সেই টাকা আবার সে মানে তারা আবার এখানে জব পাচ্ছে, ঠিক আছে? তো এখন সিনারিওটা গেমটা পুরো চেঞ্জ হয়ে গেছে রিয়েলি, মানে এটা আমি এই জন্য বললাম যে আসলে আই থিঙ্ক আমরা তো আইফোন কেনার পিছনে টাকা খরচ করি, আমরা বাইক কেনার পিছনে টাকা খরচ করি, বাট নলেজের পিছনে খরচ করলে আসলে যে আউটকামটা কিভাবে হয় সেটা আমি নিজে দেখছি, আমি নিজেও করি, এখনো করি, স্টিল করি। আমার কোর্সের আগে হয়তো $20 কোর্স কিনতাম, এখন হয়তো $1000 কোর্স কিনি, জাস্ট খালি লেভেলটা হয়তো চেঞ্জ হয়েছে, ঠিক আছে? বাট এটা আমি বুঝি যে মানে কি কাজে লাগে, ঠিক আছে? আমি বললাম তো, আমি আমার রিসেন্ট কদিন আগে আমি ইন্ডিয়া থেকে বই কিনে নিয়ে আসছি, আমার জুনিয়র ইন্ডিয়া থেকে বই কিনে নিয়ে আসছে পাইথনের উপর বই, মানে বাংলাদেশে পাচ্ছিলাম না, আমার ভালো কপি মানে একদম হার্ড ওই কপিটাই দরকার, সো এটার জন্য আমরা ইন্ডিয়া থেকে বই কিনে আসছি। সো দিস আমরা যারা কাজ করি বা যারা পড়ালেখা করতেছি তাদের অন্তত এই ব্যাপারে এই পরিমাণে সফিস্টিকেশন থাকা উচিত, যে কন্টেন্ট যখন এইভাবে এত কষ্ট করে কিনে নিয়ে আসবো, এই কন্টেন্টটাকে আমি ওন করব, আমার ওই পুরো কন্টেন্ট সম্পর্কে বারবার পড়া হবে, একটা ভালোবাসা কাজ করবে, তখন ওই কন্টেন্ট আমার ভিতরে আস্তে আস্তে ঢুকবে। আমি আমার বার্গার খাওয়ার টাকা বাদ দিয়ে আমি কিন্তু কন্টেন্টটা কিনতেছি, সো আমি একটা স্যাক্রিফাইস করতেছি, তার বদলে আমি কিছু পাইতে যাচ্ছি। এক্স্যাক্টলি। এবং তুমি যেটা আরেকটা কথা বলেছিলে যে প্রত্যেকটা কন্টেন্টেরই খুবই অখাদ্য কন্টেন্টের মধ্যে কোনো একটা ভালো জিনিস থাকে। সো একটা কথা আছে না, ওই যে জ্ঞানী কবি বলে গেছেন যে আর কি, যে যেখানেই দেখিবা ছাই উড়াইয়া দেখো তাই, মানে পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এই কথাটা এখানে খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোর্সেই কিছু না কিছু লার্নিং থাকে। সো তোমরা আসলে ওই মানে জিসটা বের করে নেওয়ার চেষ্টা করবা প্রত্যেকটা কোর্স থেকে। এবং সেটা যদি আমি এমন কোনো কোর্স দেখি নাই যেটা আসলে এমন টাকা চাচ্ছে যে একেবারে আমার কিডনি বেচতে হচ্ছে, বাট উই ক্যান সেল আওয়ার কিডনিস টু বাই ফোন, হ্যাঁ, বাট উই কান্ট পে সিঙ্গেল মানি ফর এ কোর্স, ঠিক আছে? যাই হোক, আর সবচেয়ে বড় কথা ভাই, শিখে তো আলটিমেটলি আমি বুঝলাম না, মানে শিখে তো আমরা কেউ ফ্রি সার্ভিস তো আমি একটারও দিতে দেখছি না। এই কমিউনিটিতে এমন একটা মানুষকে আমাকে বের করে দাও যে মানুষটা ফ্রি শিখে টাকা আর্ন করছে না, এমন একটা মানুষ আমাকে বের করে দাও, যে আমরা কিন্তু কেউ পাবো না। কেউ কি এখানে যারা কমেন্ট করছো বা যারা সমালোচনা করো আমাদের, তারা কি কখনো এটা দাবি করতে পারবে নিজেদের বিবেকের কাছে যে আমি একটা অর্গানাইজেশনকে ফ্রি প্রোগ্রামিং করে যাব সারা জীবন, সেই অর্গানাইজেশন আমার কাছ থেকে বিশাল বেনিফিট নিয়ে বিশাল বাংলাদেশে একটা অর্গানাইজেশন হবে? এরকম কন্ট্রিবিউশন কেউ করেছো আজ পর্যন্ত? করো নাই তো, হ্যাঁ? তো তাহলে ভাই মরে যাবো কদিন পরে, তোমাদের জন্য এত করে আমাদের লাভ কি? ঠিক আছে, সো এনিওয়েজ কন্ট্রিবিউশনটা আমরা তো করবোই, মানে কন্ট্রিবিউশন, আচ্ছা এই যে এখন যেটা করছি এটার জন্য তো আমরা কেউ পেমেন্ট দিচ্ছি না, রাইট? সো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, কন্ট্রিবিউশন অবশ্যই থাকে। আমি নিজেও অনেক ফ্রি ওয়ার্কশপ নেই, আমি নিজেও মানে কিছু কিছু কোর্স আছে যেগুলো রিসেন্টলি আমি একটা কোর্স লঞ্চ করলাম, লিড কোর্স, 1000 টাকার কোর্স। আমি জানি না 1000 টাকায় আমি 36 ঘন্টা ক্লাস নিব, আমি যদি চিন্তা করি 3-4 মাসে, 36 ঘন্টা ক্লাসের আমার 36 ঘন্টা আমি যদি আমার স্যালারিতে ইয়ারের স্যালারিতে কনভার্ট করি, ইট উইল বি হিউজ, ঠিক আছে? সেখানে এসে গ্রুপে এসে একজন কমেন্ট করছে যে ভাই আপনারা এতজন স্টুডেন্ট নিছেন, আপনারা অনেক টাকা কামাচ্ছেন, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে যে এই ব্যাপারটা আমাদের লেভেলটা আসলে ওই লেভেলে আছে। সো এটা ভাই আমার কাছে মনে হয় এটা নিয়ে আমাদের আসলে চিন্তা করার কিছু নেই, কারণ লাইক আপনারও একটা জব আছে, আপনার নিজের কোম্পানি আছে। সো আমাদের যারা আমরা কাজ করি তাদের নিজেদের কোম্পানি আছে, কাজকর্ম আছে। আমরা আসলে এটার জন্য
যারা এগুলো নিয়ে কন্টেন্টটা বানায়, যেমন আমি কন্টেন্ট বানাই, আমি নিজে ড্রপ আউট, আমার ইচ্ছা ছিল আমি ইউনিভার্সিটির প্রফেসর হবো, বাট আমি হইতে পারি নাই। সো এই জ্বালাটা আমি মিটাই কিভাবে, আমি এখানে পড়াই, দ্যাটস ইট, এক্স্যাক্টলি এবং দ্যাটস তোমার সাথে এই ব্যাপারটা আমার কিছুটা ইয়ে আছে, কারণ আমি বলছিলাম একটা ইয়েতে যে আমি কোনো মতে বের হয়ে গেছিলাম বুয়েট থেকে, এবং আমার টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল 120 জন, আমার র্যাঙ্ক ছিল 118 না 19, ঠিক খেয়াল নাই, 120 হইতে পারে, বাট তার উপরে না আর কি। সো এবং আমাকে টিচাররা আসলে দেখতেই পারতো না, বের করে দেওয়ার মতো অবস্থা, ক্লাসে দেখলে বের করে দিত। তো আমি এরকম মানুষ ছিলাম। তো আমার ওই জায়গাটা থেকে আমি আসলে আমাদের একটা জিদ কাজ করে যে আসলে ওই টিচারদের মধ্যে কিছু মানুষ যদি আমাকে একটু ভালো বোঝাইতে পারতো, তাহলে মেবি আমি 118 জায়গায় হয়তো আজকে একটু উপরে থাকতাম। তো এক্স্যাক্টলি, সো ওই পেইন পয়েন্টটা থেকে আমি কিন্তু এখন আমার কন্টেন্টের আমি একটা ইয়ে পাই। এটা ঠিক যে আমাকে যারা রিটার্ন অনেকেই দেয়, যারা শিখছে তাদের মধ্যে সবাই যে এরকম তা না, তারা অনেকে প্রচুর ভালোবাসা দেয়, প্রচুর সম্মান দেয়, সেটাও একটা ড্রাইভ করে। বাট মেইনলি কিন্তু এই পেইন পয়েন্ট গুলো থেকে আমরা শুরু করি, প্রত্যেকেরই একটা হিট লাগে আর কি। থ্যাংক ইউ ভাইয়া। আর তোমার কাছে ভাই আমার লাস্ট একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে তুমি যে কোর্সগুলোর কথা বলছো, তুমি যেগুলো শেখাও বা ইয়ে করো, এটা নিয়ে অনেকেই আসলে ইন্টারেস্টেড হতে পারে। তুমি যদি কাইন্ডলি তোমার রিসোর্স গুলো একটু আমাদের সাথে শেয়ার করো, যে কিভাবে তারা এটা অ্যাক্সেস করতে পারবে, তাহলে আর কি যারা ইন্টারেস্টেড তারা এটা নিতে পারবে। আচ্ছা, এটার জন্য আসলে আমি কোর্স নিয়ে টেক অর্গানাইজ একটা পেজে, আমি পেজের লিংকটা দিতে পারি, হয়তো ওখানে হয়তো কাজে লাগতে পারে, আমি জানি না। আচ্ছা, তাহলে আমি রিকোয়েস্ট করবো তোমাকে যে এই লাইভের যে ভিডিওটা আছে সেটা কাইন্ডলি তুমি যদি এই ভিডিওটার একটা কমেন্ট দিয়ে দাও, তাহলে পারফেক্টলি সবাই পেয়ে যাবে, অথবা আমাকে তুমি শেয়ারও করতে পারো। আমি এখানে শেয়ার করে দিই, বেটার হচ্ছে ভাই আপনি করে দেন। হ্যাঁ, শিওর। ওকে, থ্যাংক ইউ, আমি পেয়েছি। সো একটা ফেসবুক গ্রুপ, রাইট? সো এই গ্রুপে গেলেই আসলে সবকিছু ওখানে আপডেট থাকে, কারণ আসলে এইখানে ব্যাপারটা যেটা হয়, আমি আসলে অ্যাজ এ ইনস্ট্রাক্টর ক্লাস নেই এখানে, সবকিছু ওরা মানে ম্যানেজ করে দেয় আমার এখানে আসলে। কারণ আমি যদি এগুলো ম্যানেজ করতে যাই তাহলে ব্যাপারটা সময় হবে না। হ্যাঁ, করবো কখন, কাজ করবো কোন, আমার জাস্ট খালি ওরা ক্যালেন্ডার ইনভাইট করে দেয় যে ভাই আপনার এই সময় ক্লাস আছে, আপনি ক্লাস নিয়েন, শেষ। সো যদি কেউ আসলে সজলের কাছ থেকে যদি এই ব্যাপারে হেল্প নিতে চাও বা শিখতে চাও, তাহলে ইউ ক্যান গো টু দিস গ্রুপ, এবং এখানে গেলে আশা করি সবকিছু পেয়ে যাবে। তো সজল, তোমার অনেক সময় নিয়ে নিয়েছি, নর্মালি তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো, নর্মালি আমরা 11টার মধ্যে শেষ করে দিই, বাট 15 মিনিট এক্সট্রা হয়ে গেছে। সো ইট ওয়াজ এ নাইস ডিসকাশন, এবং খুবই ভালো লাগলো কথা বলে, এবং প্র্যাকটিক্যাল এই কথাগুলো বলার সুযোগ পেয়ে আসলে আমারও ভালো লাগছে। সো আর সবচেয়ে বড় কথা, তোমার সাথে এত কথা এই জন্য বললাম কারণ তুমি নিজেও শেখাও, এই কারণেই আর কি অনেক পেইন পয়েন্ট আর কি বলে ফেললাম। যদি কারোর খারাপ লেগে থাকে তার কাছে আমরা ব্যক্তিগতভাবে দুঃখিত, আমরা দুজনেই দুঃখিত। আর যদি যাদের ভালো লেগেছে তারা কাইন্ডলি আমাদের কাছে মানে কমেন্ট করতে পারো, যদি আরো কোনো হেল্প লাগে, উই উইল ট্রাই আওয়ার বেস্ট। আর লাস্টে সজল, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি লার্নউইথ সম্পর্কে যদি একটু আমাদেরকে বলো, যে তুমি কি মনে করো, বা এটা কি করা উচিত, বা কি মনে হচ্ছে তোমার, বলে আসলে আজকে আমরা তোমাকে রিলিজ দিতে পারবো আর কি। আচ্ছা, আমি মানে ভাইয়ার ইউটিউব চ্যানেল আমি অনেক বড় ফ্যান হওয়ার কারণ হচ্ছে, ভাইয়া এত মনে বুঝেও গেছেন যে আমি সবগুলো ভিডিও কোড করতেছি, তার মানে আমি আসলে ফ্যান, যে কোন ভিডিওগুলো কখন দেখছি আর কি। এটা আনএক্সপেক্টেড। হ্যাঁ, আমি সবগুলো ভিডিও দেখি আর কি, আপনার যে কোনো ভিডিও জন্য আমি সাবস্ক্রাইব করে, ওই যে বললাম যে আমি একটু আগে বলছিলাম যে আমি যে কোনো কন্টেন্ট দিকে তাকাই থাকি, কারণ আমি জানি যে এই ইভেন্ট লুপের কন্টেন্টটা কেউ যদি মাথায় নিতে পারে, যে কোনো চাকরি ইন্টারভিউতে সে অ্যাসিনক্রোনাসের এই কনসেপ্টটা বুঝাতে হবে, এটা যে কত বড় ব্লেসিং সেটা আসলে কেউ বুঝবে না। সো ব্যাপারটা হচ্ছে যে আসলে আমার কাছে মনে হয় যে ভাইয়া এখন লার্নুইথ সুমিত দিয়ে যে কাজটা হচ্ছে, লাইক স্কেলটা আরো বড় করা উচিত। মানে বড় স্কেল বলতে বোঝাচ্ছি যে মানে যেমন আমি মনে করি, আমার মনে হয় যে ভাইয়ারা যদি নোড.জেএস-এর যেই ডকুমেন্টেশনটা আছে, ডকুমেন্টেশন ফোকাস কিছু করা, ঠিক আছে, রিঅ্যাক্টের ডকুমেন্টেশন আছে, রিঅ্যাক্টের যেমন স্ক্র্যাচ থেকে এক্সপ্রেস.জেএস বানানো, তারপর স্ক্র্যাচ থেকে হচ্ছে রিঅ্যাক্ট স্ক্র্যাচ থেকে বানানো, আমরা রিঅ্যাক্ট নিয়ে কাজ করতেছি, বাট রিঅ্যাক্ট এইসব জিনিস যদি থাকে, তাহলে এটা হবে কি, যেটা আসলে আমাদের পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করে দিবে, যে আরে আগে তো রিঅ্যাক্ট দিয়ে কোড করতাম, এখন তো রিঅ্যাক্ট বানাচ্ছি জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমি জাস্ট একটু তোমাকে বলি, এই জিনিসটা খুবই সুন্দর বলছো তুমি, মানে রিঅ্যাক্ট বানাতে গেলে বোঝা যাবে যে ভিতরে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ছাড়া কিছু নাই। সো তার থেকে বড় কথা হচ্ছে যে তুমি যেটা বললা, যে আমি যখন রিঅ্যাক্টের হুক দেখিয়েছি, তখন কিন্তু আমাকে বাইরে থেকে একটা মানে কোম্পানি, সামহাও তাদের একজন কেউ হয়তো আমাকে লিঙ্কডইনে মেসেজ দিয়েছিল, যে অ্যাকচুয়ালি ওই ট্রান্সলেট করে সে দেখেছে আর কি। তো ওইখানে আমি 2টা হুক নিজে বানিয়ে দেখিয়েছিলাম, যেমন কনটেক্সট এপিআই বোঝানোর সময় আমি কনটেক্সট
কনটেক্সট নিজে বানিয়ে দেখেছিলাম, যে এটার কত সিম্পল একটা জিনিস আসলে। আমরা তো কনটেক্সট এপিআই শুনে মনে করি ওরে বাবা কি না কি করছে, বাট আমি কিন্তু কনটেক্সট এপিআই ছোট্ট একটা ইমপ্লিমেন্টেশন করে দেখেছিলাম, জাস্ট একটা ক্লাস লিখে। তারপরে তোমার এবং ওইটা যদি কেউ বুঝতে পারে সে আসলে বুঝে যাবে যে রিঅ্যাক্টের ব্যাক এন্ডে আসলে সিম্পল কিছু ফাংশন ছাড়া কিছু নাই। তারপরে তোমার আমি একইভাবে তোমার কি বলে যখন হুক বুঝিয়েছি তখন আমি হুক বানিয়ে দেখিয়েছি, কাস্টম হুক, ইউজ স্টেট হুক ডাইরেক্ট বানিয়ে দেখিয়েছি। সো এই জিনিসগুলো তুমি যেটা বললা, এই পর্যায়ে মানুষ যখন যেতে পারবে, মানে আমরা যখন দিতে পারবো এই কন্টেন্ট গুলা, তখন আসলে আমার মনে হয় আমরা আসলে মানে পার্সোনাল স্যাটিসফ্যাকশন থাকে না, ওইটা তখন আসলে অর্জন করবে। বাট যখন তুমি যখন একটা সিম্পল জিনিস বুঝাতে যাবা, বাট দ্য কমেন্টস এন্ড রেসপন্স আমরা দেখি, আমরা কিন্তু রেসপন্স নিয়ে একটা অ্যানালাইসিস করি, আমরা যারা কন্টেন্ট বানাই, তুমিও করো, যে আমার যারা ভিউয়ার আছে বা যারা আমার অডিয়েন্স আছে তাদের কত পার্সেন্ট মানুষ আসলে উপকৃত হচ্ছে সেটার একটা ধারণা আমরা নেওয়ার চেষ্টা করি। ইফ ইট ডাজন্ট ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট, যদি এটা হয় ভাই আমরা 10 জন মানুষ তো আপনাদের খুব ভালোবাসি ভাই, ইট ডাজন্ট ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট। হ্যাঁ, সো আমরা আসলে ওইটুকুর জন্য আসলে মানে যে শ্রমটা সেটা আসলে কার্যকরী হবে না। আমার মনে হয় একটা সার্টেন পার্সেন্টেজ অফ পিপলকে আমরা যদি ইম্প্যাক্ট করতে পারবো যেদিনকে, সেদিন আমরা ফিল করবো নাও উই শুড কন্ট্রিবিউট মোর মোর মোর, দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। সো এটাই ছিল বলার। আর ভাইয়া তুমি যেহেতু লার্নিং সুমিতের ভিডিওগুলো সম্পর্কে বললাই, দেখো তার জন্য তোমাকে থ্যাঙ্কস। আর তোমার সাজেশনের জন্য থ্যাংক ইউ। আমি ডেফিনেটলি এটাকে স্কেল করার চেষ্টা করছি বা করব। আর আমি তোমার কাছে মানে আমি চাচ্ছি হোক আসলে এই জিনিসগুলো আপনাদের কাছে আসলে, যে এই নোট জেসে যেগুলো কথা বললাম, তাহলে আসলে আমার নিজের মনে ছিল আমি এটা পেছনে হয়তো কিছু টাইম ইনভেস্ট করি, কিন্তু মনে হচ্ছে ভাইয়া যেহেতু ভাইয়া কোনো একদিন বানাবে তখন ভাইয়ার কাছে শিখে নেবো, কারণ নিজে টাইম ইনভেস্ট করলে আমার কিন্তু অনেক ইনভেস্ট করতে হবে, ওই টাইমটা আসলে আমার থাকে না এখন। স্বাভাবিক স্বাভাবিক, মানে এটা হচ্ছে আমার দাবি আপনাদের কাছ থেকে আর কি। যাই হোক, আচ্ছা থ্যাংক ইউ ভাই, আমি আমার ডেফিনেটলি ট্রাই করব। আর তোমাকে ভাই অনেক ধন্যবাদ, কারণ আমি জানি যে তোমার মানে টাইম, এবং সবচেয়ে বড় কথা দেখো এই মুহূর্তে আবার কোনো সিস্টেম ধসে পড়ে গেছে কিনা, তো ওটাও তোমাকে দেখতে হবে। সো থ্যাংক ইউ ভাই, থ্যাঙ্কস, বেস্ট উইশেস ফর ইউর ফ্যামিলি। আর তোমার আচ্ছা তার থেকে বড় কথা তোমাদের সবাইকে বলে নিই, সজল কিন্তু বাংলাদেশেই আছে। সো এবং তার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো আর কি, বিদেশি ব্যাকগ্রাউন্ডই আলাদা হয়। হ্যাঁ, ও এখন বাংলাদেশে আছে। তো তোমরা যদি সজলের সাথে পার্সোনালি কমিউনিকেট করতে চাও বা ডেভঅপস রিলেটেড কোনো ব্যাপারে যদি তোমাদের বা ক্যারিয়ার, তোমরা মানে সজল এখন রিমোট জব করছে, সো যদি এই রিলেটেড যারা আসলে এই জায়গায় পাথ খুঁজছো, যেমন সজলকে কিন্তু সিনিয়র কিছু বড় ভাইরা হেল্প করেছে, সো এরকম হেল্প আমি শিওর সজলও করবে। যারা অলরেডি রেডি প্রিপেয়ার্ড তাদের জন্য একটা ছোট্ট একটা অ্যাডভাইস ওর অনেক ইম্পর্টেন্ট হতে পারে আর কি। সো থ্যাংক ইউ সজল ফর ইয়োর টাইম। আর ফিউচারে যদি আমরা ইনভাইট করি ডেফিনেটলি তোমাকে আবার আসতে হবে বললাম আর কি, রিকোয়েস্ট না। ইনশাআল্লাহ টাইম বের করতে হবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাঙ্কস আ লট। ওকে ভাই, তাহলে আজকে ধন্যবাদ। মানে রিয়েলি আমি আসলে ভিডিওগুলো আমি অনেক পছন্দ করি, সো এটার জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস। আমি হয়তো পার্সোনালি বললে হয়তো ব্যাপারটাই হতো না, বাট আপনি যে এফোর্টটা দেন, যে পরিশ্রম দেন, আমরা নিজেরও গ্রুপে কথা বলি, আমরা যখন টিম কথা বলি, আমাদের ইন্টারনাল যখন জয়েন কথা বলে সুমিত ভাইয়ের ভিডিও দেখে আসো, সো এটা অনেক বড় ইম্প্যাক্ট, সো আপনার জানা উচিত, সেই জন্য বললাম আর কি। ভালো থাকবেন ভাই। থ্যাংক ইউ হ্যাঁ, থ্যাংকস আ লট। সো আজকের এপিসোডটা আমরা শেষ করছি, সবাই ভালো থাকবেন এবং আশা করি আজকের সেশনটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সজল। ওকে, সো আমরা শেষ করছি এখানে।